আজ সকাল থেকে কেমন সুন্দর একটা আবহাওয়া না, কিন্তু এরকম সুন্দর একটা আবহাওয়ায় যখন বৃষ্টি স্নাত একটা দিন শুরু হয় তখন মনটা ভালো থাকবার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে মনটা ভালো না হয়ে বৃষ্টি ঝরা দেখলে মাঝে মাঝে মনটা খারাপও হয়ে যায় অনেকের। মন খারাপের দিনগুলোরও মনে হয় আলাদা রকম একটা সৌন্দর্য আছে। আমার কাছে মনে হয় প্রকৃতির নানান রূপে নানান বেশে যখন প্রকৃতি আমাদের জীবনে প্রকট হয় তখন আমাদের মনের সাথেও কেমন যেন একটা সম্পর্ক তৈরি করে, এবং সেই সম্পর্কের সাথে মাঝে মাঝে মন ভালো হওয়ার কারণ হয়, মাঝে মাঝে মন খারাপও হয়ে যায়। আজকে ভালো দিনের কথা তো অনেক বলেছি, কিন্তু আজকে বলছি মন খারাপের দিনগুলো নিয়ে কথা। মন খারাপ করার দরকার নেই, মন খারাপের দিনগুলো আসলে কিভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে কথা হতেই পারে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন ভীষণ গুণী, ভীষণ আমাদের কাছের এবং প্রিয় তিনজন মুখ। আপনি তাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে চলুন। আমাদের সাথে শুরুতেই আছেন অনিন্দিতা রায়, তিনি সহযোগী অধ্যাপক সমাজকর্ম বিভাগে আছেন তেজগাঁও মহিলা কলেজ। তার পাশে আছেন তিনিও সহযোগী অধ্যাপক ডাক্তার নাসরিন সুলতানা, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। এবং তার পাশে আছেন ফারিয়া তাজিন, তিনি শতাধিকারী পলকা ড্রপস। একসাথে তিনজন বন্ধুর সাথে পরিচয় করে দিলাম। স্বাগত আপনাদের তিনজনকেই। অনিন্দিতা রায় দিদির কাছ থেকে শুরু করি সবার আগে। নেক্সাস টেলিভিশনে এসে লেডিস ক্লাবে বসে কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে, ভালো লাগছে। আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা আর কি এটা। বাহ, চমৎকার। আমরা এসে নাসরিন সুলতান আপুর কাছে শুনি, আমাদের সাথে থাকার আড্ডা দেবার অভিজ্ঞতা কেমন লাগছে? এখনো শুরু হয়নি আড্ডা যদিও। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে ভালোই লাগছে, আর এটা যেহেতু মেয়েদের নিয়ে প্রোগ্রাম, এই জন্য ভালো লাগাটা একটু বেশি কাজ করছে। সুন্দর। ফারিয়া আপুর কাছে এসে শুনি। থ্যাঙ্কস ফর হ্যাভিং আস। আর এটা ডেফিনেটলি একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, এই জন্যই আপা যেমন বললেন আসলে ভালো লাগাটাও ডিফারেন্ট, এবং আজকে যে আমরা অনেক কিছু শেয়ার করতে পারবো যার জন্য অলরেডি আমি এক্সাইটেড অ্যাকচুয়ালি। বাহ, সুন্দর। আজকে মন খারাপের দিন নিয়ে কথা হচ্ছে, তো আজকে যে মন খারাপ করব তা নয়, বরং আমার মনে হয় যে মন খারাপের দিনগুলোকে যদি আমরা একটু গুছিয়ে নিতে পারি, বা আসলে কি কি কারণ হয় মন খারাপের সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে মন খারাপের সংখ্যা হয়তো কমে যাবে দিনের। অনিন্দিতা রায় দিদির কাছে এসে জানি, আপনি যেহেতু সহযোগী অধ্যাপক হিসেবে আছেন, শিক্ষকতার সাথে একটা সম্পর্ক, এই শিক্ষকতার দিকে টান কিভাবে হলো, এবং এখনকার জীবন কি নিয়ে ব্যস্ত? আমার বাবা মা শিক্ষক, তো ছোটবেলা থেকেই কেন যেন মনে হতো হয়তো শিক্ষকই হব। তারপরে বিশ্ববিদ্যালয় জীবনে এসে ইউনিভার্সিটিতে শিক্ষক যারা ছিলেন ওনারা খুব আকৃষ্ট করতো আমাকে, খুব। ওনাদের ব্যক্তিত্ব, চলাফেরা, ম্যাডাম যারা ছিলেন ওনাদের দিক নির্দেশনা, তখন থেকেই কেমন যেন মনে হতো যে আমি বোধহয় এরকমই হব। তারপরে যখন লেখাপড়া শেষ হলো তখন ব্যাপারটা একটু অন্যরকম চলে গেল। তখন আমি ভাবলাম ঘর সংসারটা মন দিয়ে করব, সেই জন্য শিক্ষকতা করব, কারণ আমি অনেক সময় পাবো। তারপর থেকেই আসলে ভালো লাগা, চাকরিতে প্রবেশ করা, তারপরে অন্যরকম একটা অনুভূতি। মহিলা কলেজের শিক্ষিকা যেহেতু, প্রতিনিয়ত অনেকগুলো মেয়েদের সাথে আমাদের দেখা হয়, এবং একজন মানুষ কিন্তু একটা আলাদা জীবন, আলাদা জগৎ। আমরা নতুন নতুন জগতের সাথে পরিচিত হই, অনেক রকমের সুখ দুঃখ অনেক কিছু এখানে জানতে পারি। আর একটা জিনিস হচ্ছে তারুণ্যের মধ্যে থাকি, একাদশ থেকে অনার্স পর্যন্ত, তো তারুণ্যের একটা সময় কিন্তু এটা, এবং ওই সময়টা দেখলেও আনন্দ হয়। হ্যাঁ, সেই কারণে মনে হয় কি ওই আমরা তরুণী থেকে যাচ্ছি, আমাদের বয়স আর বাড়ছে না। আপনি শিক্ষকতার দিক থেকে যে দৃষ্টিভঙ্গি রাখেন এবং যে সুন্দর বর্ণনা করলেন, এভাবে আসলে এই পাশ থেকে হয়তো দেখা হয় না খুব একটা। অনেক ধন্যবাদ সুন্দর বর্ণনার জন্য। নাসরিন সুলতানা আপুর কাছে একটু এসে কথা বলি, যে শিক্ষকতাতেই আসলে থাকার বিষয়টা, এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবেও আপনি আছেন, মানে একসাথে অনেকগুলো কাজের সাথে আপনার সংশ্লিষ্টতা। আমি জানতে চাই যে কোন কাজের সাথে কেন আছেন, কবে থেকে আছেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে বেসিক্যালি ডাক্তার, তো বাংলাদেশের অনেক ডাক্তারদের মতো আমার ডাক্তারিতে আসা হচ্ছে বাবা মার আগ্রহে। আপনার মতো আমিও ছোটোবেলা যখন জীবনের লক্ষ্য লিখতাম আমি একজন শিক্ষক হব,
আলটিমেটলি কী করে করে যেন ঘুরে ঘুরে সেই ডাক্তার থেকে আবার শিক্ষকই হয়েছি। এখন আমি এমপি স্টুডেন্টদের পড়াই, মানে ডাক্তারদের পড়াই আর কি, এমফিলের স্টুডেন্টদের পড়াই। আমিও এনজয় করি শিক্ষকতাটা। তো এর পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে অন্য কোনো কিছু কাজের সাথে আমি জড়িত কি না, আমি একটু কিছু সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত। কাপাসিয়াতে, গাজীপুরের কাপাসিয়াতে আমাদের একটা অর্গানাইজেশন আছে স্নেহকুঞ্জ নামে। ওখানে হচ্ছে আমরা মানে ঠিক ওল্ড হোম বলবো না, বয়স্কদের থাকার হোস্টেলের মতো একটা ব্যবস্থা আছে, প্লাস অনাথ বাচ্চারা থাকে। তো ভালো লাগে আমার এই ধরনের কাজগুলো, ভালো লাগে। আসলে খুব সুন্দর। আমি এটাই বলি যে মানে যারা হলো একটু বয়স্ক হয়ে গেছেন তারা বাচ্চাদের সংস্পর্শে থাকেন এবং একসাথে দুজনই একটা গার্ডিয়ানশিপও পাওয়া গেল, আবার বাচ্চাদের তারুণ্য পাওয়া গেল, ফ্যামিলি এনভায়রনমেন্ট পাবে। এই উদ্দেশ্য নিয়েই করা আর কি। বাহ বাহ, চমৎকার। আমরা এসে তাজরিন আপুর কাছে আসি। পলকা ড্রপস, সেটার সাথেই হয়তো এখন হলো সারাদিনের সব কমিউনিকেশন, তো সেটা নিয়ে একটু শুনি। পলকা ড্রপস কবে শুরু হলো, কিভাবে শুরু হলো? আচ্ছা, থ্যাঙ্কস এগেইন। আমার পলকা ড্রপস অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল অ্যারাউন্ড 2013 থেকে। বাট যেটা বলে যে প্রথমেই আমরা হাঁটা শুরু করেছিলাম, আস্তে আস্তে ইয়ার আফটার ইয়ার আমরা এখন মাশাআল্লাহ দৌড়াচ্ছি যদি বলা যায় ওই হিসেবে। বাট আমার যদি কেউ জিজ্ঞেস করে যে কেন এই লাইনে আসা, আমার কিন্তু কোনো ফ্যাশন কোনো বিষয় কোনো আমার ব্যাকগ্রাউন্ড নেই, পড়াশোনা স্টাডি নেই। আই ওয়াজ স্টুডেন্ট অফ ইকোনমিক্স, ঢাকা ইউনিভার্সিটি। আমার আগে ছিলাম স্কুল কলেজ বোথ হোলি ক্রস। সো ওখান থেকে আমি HSBC ব্যাংকেও ছিলাম। সো টোটালি আমার কিন্তু থট প্রসেসটাই ডিফারেন্ট ছিল। বাট যেটা হঠাৎ করে হয় যে আমি 2013-এর দিকে আমি যখন, সবার একই অনেক সময় কজ থাকে যে কেন তারা এসছে, যে নিজের ড্রেস ডিজাইন করতে করতে ফ্রেন্ডসরা লাইক করেছে এবং ফ্রেন্ডসদের লাইকিং থেকে ওনারা ইন্সপায়ার্ড হয়েছে। অ্যাকচুয়ালি আমার আশাটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আমি টেইলারদের এত ঝুট ঝামেলা এড়ানোর জন্য আমি ভাবলাম ওয়াই নট স্টার্ট মাইসেলফ। আমার কাছে মনে হচ্ছিল যে এত কিছু ওদের ঝামেলা, তার চেয়ে বরং আমি আমারটা নিজে করে নেই। সো ওইখান থেকে, নট বিকজ অফ আমি খুব বেশি এনথুজিয়াস্টিক ছিলাম তা না, বাট দেন আমি যখন স্টার্ট করলাম আমার রেসপন্স আলহামদুলিল্লাহ সবসময় ভালো ছিল। এটা আল্লাহর অশেষ রহমত এবং এখন পর্যন্ত সেই একই ইন্সপিরেশন নিয়ে চলছি এবং বিজনেসটা এখন ওয়ার্ল্ড ওয়াইড আমাদের শিপমেন্ট হয়, আমাদের সব কিছু ওয়ার্ল্ড ওয়াইড হয়। আমরা নেক্সটে সামনে কিছু ওয়েবসাইটেও, আমাদের বাইরের ওয়েবসাইটসেও ড্রেসেসগুলো যাবে, সো দ্যাট যেটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড শিপমেন্ট সেটা আরও বেশি এনরিচড হবে। সো ইনশাআল্লাহ প্রগ্রেস যেটা হয়েছে সেটাও এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ নেক্সটেও আরও হবে ডেফিনেটলি ইনশাআল্লাহ। আমরাও খুব আশাবাদী যে পলকা ড্রপস এগিয়ে যাবে এবং কখনোই মন খারাপের কোনো কারণ হবে না। কিন্তু মন খারাপের দিনগুলো যেহেতু আজকের বিষয়, অনিন্দিতা দিদির কাছে এসে একটু জানতে চাই যে মন খারাপের দিনগুলো আসলে আসে তো অবশ্যই, মাঝে মাঝে মন খারাপ হয় না এমন মানুষ পাওয়া খুবই বিরল। তো সেই ক্ষেত্রে একটু জানতে চাই, এই যে বৃষ্টি দেখলে, আজকে যেহেতু বৃষ্টি স্নাত একটা দিন, মন খারাপ হয় না ভালো হয়, সেটা দিয়ে শুরু করি। বৃষ্টি দেখলে ভীষণ মন খারাপ হয়, মন খারাপ হয়। কেন হয়, কখনো আবিষ্কার করেছেন কিনা কেন যে হয় সেটা ঠিক আসলে বুঝতে পারি না, কিন্তু এই দিনগুলো মনে হয় খুব শান্ত, সেই শান্ত সময়টা মনটা একটা শান্ত হয়ে একটা বিষণ্ণতায় ভরে যায়। তখন একটু গান শুনতে ভালো লাগে, বিছানায় একটু শুয়ে থাকতে ইচ্ছা করে। তারপরে অনেক সময় আবার দেখেছি ফ্যামিলির সবাই যখন বাসায় থাকি তখন রান্না বান্না করে একটু নতুন খিচুড়ি বা এরকম, তখন আবার মনটা বেশ ভালোই লাগে। একা থাকলে তখন বেশি মনটা খারাপ হয়। আর হ্যাঁ, আর একটা বিষয় আছে মন খারাপের, যখন কলেজে থাকি বৃষ্টি হয়, রাস্তা ডুবে যাবে, বাসায় কি করে যাব, কঠিন হয়ে যাবে, তখন প্রচন্ড রকমের মন খারাপ হয় যে আমরা কি করে বের হব বা বাসায় পৌঁছাবো। বাড়ি যাওয়ার একটা তাড়াও থাকে। হ্যাঁ, তাড়া থাকে, আর রাস্তাঘাটে যানবাহনে একটা মুশকিল হয়ে যায়, তারপরে বৃষ্টির পানি জমে যায়, এইসব আর কি। আর শহুরে জীবনে আসলে এটা খুব কঠিন। হ্যাঁ, আর মন খারাপের ধরনটা আসলে পাল্টেও যায়। ছোটবেলায় বৃষ্টি হলে কিন্তু খুব ভালোই লাগতো, তখন আর মন খারাপের ব্যাপারটা কাজ করতো না। স্কুলে যেতে হবে না বা গেলেও ভিজতে পারবো, হ্যাঁ বাসায় হলেও ভেজা যাবে বা এরকম কিছু একটা চিন্তা ভাবনা। আমি মফস্বল শহরে বড় হয়েছি, এই সময়ে বৃষ্টি হওয়া মানে একটু বাতাস, ঝড় উঠবে, আম পড়বে, আম কুড়াতে যাব, একটু ভিজবো,
তখন এই বিষণ্ণতা জিনিসটা আসলে বুঝতে পারিনি, হয়নি কখনো। এবং আপনি যে ছেলেবেলার কথাটা বললেন সেটা মনে হয় এখন আমাদের স্মৃতিতেই আসলে মনে করতে হবে। বৃষ্টির সময় না ওইটা খুব মনে হয়, আমরা কি করতাম, বাচ্চারা কি করে, ওরা তো জানিই না আমরা কিভাবে এই সময়টা এনজয় করতাম। আমরা সে আম কুড়ানো থেকে শুরু করে বৃষ্টির পানির সাথে মাছ চলে আসতো, আমরা সে মানে একটা পুকুর থেকে মাছগুলো চলে মাঠের মধ্যে চলে আসতো, বৃষ্টির পানিতে ডুবে যেত। তা আমাদের বাচ্চারা তো কল্পনাই করতে পারবে না, আমরা হাত দিয়ে সেগুলো ধরতাম, ওরা তো ভয় পাবে, ওরা দেখেনি তো এরকম একটা পরিবেশ। ওটাও আমি ভাবি যে আমরা যে জগতের সাথে পরিচিত হয়ে বড় হয়েছি, আমাদের বাচ্চারা একদমই কিচ্ছু পায়নি। আমার দুঃখও হয় সেটার জন্যে, কারণ আমরা গ্রাম বাংলার যে আবহাওয়া নিয়ে বড় হয়েছি, বেড়ে উঠেছি, আমাদের দেশটা কেমন ওরা সেটা একেবারেই জানে না। একটা যান্ত্রিক জীবনে ওরা বড় হয়েছে, ওই যন্ত্রের মধ্যেই, মানে ওদের মনে হয় মানবিক দিকগুলো অন্যভাবে তৈরি হচ্ছে। আমরা যেভাবে দেখেছি জীবনটা বা পরিবেশকে, প্রকৃতিকে, সেটা ওরা দেখেনি। আকাশ কালো হয়ে যাওয়া, ঝড়ে সুপুরি গাছগুলো দুলতে থাকে, নিচু হয়ে যায়, তারপর নারকেলের পাতাগুলো নড়তে থাকে, বৃষ্টির পানিতে ভিজে চকচক করে, এই যে একটা এক্সাইটমেন্ট, এই জিনিসটা কিন্তু ওরা একেবারে, এই যে আপনি ছোট ছোট ডিটেইলস খেয়াল করেছেন, হ্যাঁ এগুলো খুব ফিল করতাম। হ্যাঁ, যে এগুলো আপনি বর্ণনা করতে পারছেন, কত মন ভরেই না আপনি দেখেছেন এই জিনিসটা। আসলে জুমে অনেক বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যেই, এবং আমাদের বন্ধুরা অনেকে এসেছেন, তাদেরকে আমি একটু আরেকটু যারা আসতে চাচ্ছেন তাদেরকে একটু জানিয়ে দিই। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, তারা অবশ্যই দেখে চলে আসবেন আমাদের সাথে আড্ডা দিতে। আমরা একসাথে বেশি বন্ধুরা এসে যুক্ত হয়ে গেলে আমরা একসাথে গল্প করব অবশ্যই। আমরা এসে ডক্টর নাসরিন সুলতানা আপুর কাছে এসে শুনতে চাই যে এই যে আপু যে আঙ্গিকে বৃষ্টির দিনের মন খারাপ, মন ভালো, নানান কিছু বললেন, আপনার কাছ থেকেও সেই বিষয়ে কিছু শুনে। আমি আসলে তার সাথে একটু ডিফার করছি। আমার প্রিয় ঋতু বর্ষাকাল। বৃষ্টি মানে আমার খুব পছন্দের একটা ব্যাপার। তো বৃষ্টি হলে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, বাইরে না বের হওয়ার চাইতে বাসায় শুয়ে থাকতে, শুয়ে শুয়ে বৃষ্টির শব্দটা শুনতে, এবং সেটা যদি টিনের চাল হয়। আপু যেরকম বলছিলেন যে ছোটবেলা মফস্বলে মানুষ হয়েছে, আমিও ওরকম মফস্বলে মানুষ হয়েছি। আমাদের বাসার দোতলা টিনের ঘর ছিল, উপরে টিন, এক্সিলেন্ট লাগতো এটা। এবং আমাদের বাসা থেকে, জানালা থেকে, আমি দোতলা থেকে কয়েকটা হিজল গাছ ছিল, তার নিচে ছোট একটা পুকুরের মতো। মানে আমি এখনো সেগুলো ভুলতে পারি না, যে বৃষ্টির দিনে আমি শুয়ে আছি, বাইরে হিজল গাছের ফুল পড়া দেখছি, নিচে পুরাটা হিজল ফুলে ঢেকে যাচ্ছে, কার্পেটের মতো। অসম্ভব সুন্দর স্মৃতি। বাহ, সুন্দর। কিন্তু তো সেইখান থেকে আমরা অবশ্যই আসছি মন খারাপের দিনগুলোতে। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে মন খারাপ কি আরো বেড়ে যায়, নাকি সেই সময় মন খারাপ একটু ঠান্ডা হয়? সেই বিষয়টা শুনবো ফারিয়া আপুর কাছে বিরতি থেকে এসে। আমরা আপনাদের মন খারাপের দিনগুলোর নানান রকম সৌন্দর্য নিয়ে কথা বলছি আজকে। একটা বিরতি থেকে এসে আরো অনেক কথা হবে, আমাদের সঙ্গেই থাকুন। অনেক সময় অনেকের স্বভাব থাকে দুঃখ বিলাসিতা করা। তো দুঃখ বিলাসিতা এটাও একটা সুন্দর সময়, এবং দুঃখ বিলাসিতা যখনই আমি উচ্চারণ করি তখন আমি একসাথে মন খারাপ থাকা বা দুঃখের নানান রকম সৌন্দর্য থাকে না, একদম গভীর একটা মানে থাকে হয়তো সেই সময়গুলোর। আর সেই সময়গুলো নিয়েই আসলে আজকের আলাপ, মন খারাপের দিনগুলো নিয়ে কথা বলছি। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে। আমরা এসে ফারিয়া তাজিন আপুর কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, এই যে আজকের দিনটা নিয়ে কথা বলছিলাম, যে একটা দিন শুরু হয়েছে এবং সকালবেলা উঠেই যখন দেখলেন আকাশ হালকা করে একটু অন্ধকার হয়ে আসলো এবং দিনটা কেমন যেন একটু বৃষ্টি স্নাত হবে হবে ভাব বৃষ্টি, আর সেরকম একটা সময় কেমন লাগলো? মন খারাপ হলো না ভালো হলো? যদি এখনকার কথা বলি, এখন অ্যাকচুয়ালি বাইরে কি হচ্ছে দেখার চেয়ে আমাদের ডেডলাইন কিভাবে রিচ করব এই চিন্তাতেই মনটা খারাপ থাকে বেশি। বাট আমি এই মন খারাপ হওয়ার ব্যাপারটা আসলে না এইজের সাথে সাথে অনেক চেঞ্জ হয়, যেটা আপনারাও বললেন যে ছোটোবেলায় আমাদের এইটা মানে এই আনন্দটা এনজয় করার না ডিফারেন্ট একটা স্মৃতি। আমি শহরে বড় হয়েছি, বাট আমি দেখতাম আমাদের কম্পাউন্ডটা বড় ছিল, ওখানটাতে গাছও ছিল। যখন ঝড় হতো, ঝড়ের সময় তো আম্মারা বলতো না বাইরে যাওয়া যাবে না, কারণ বিজলি হচ্ছে চমকাচ্ছে বা লাইটনিংয়ের জন্য। কিন্তু
আমি খালি ওয়েট করতাম শিলাবৃষ্টি কবে হবে, কারণ শিলাবৃষ্টি হবে ওটা নিব আমি এবং ওটা খাবো, আম্মা মারবে তবু খাবো। সো এটা একটা মানে এক্সাইটমেন্টই ডিফারেন্ট। বাট যখন এই লাস্ট ইয়ার এরকম শিলাবৃষ্টি হলো, আমার ছেলেদেরকে আমি ডাকলাম যে বাবা দেখো টবের মধ্যে গাছের মধ্যে শিলাবৃষ্টি, ওদের তেমন কোনো আগ্রহ না। আমি বললাম যে দেখো আমরা ছোটোবেলা এত কিছু করতাম। ও তোমরা ছোটোবেলায় করতে না, ওকে আমি এখন আমার হোমওয়ার্ক আছে আমি যাচ্ছি। আমি বললাম যে এখনকার জেনারেশন ঠিক ওইভাবে কেন করতে পারে না, এটা নিয়ে নিশ্চয়ই কোনো সময় কোনো টক শোতে বিশদ আলোচনা হবে। বাট আমি যেটা দেখি আমাদের ছোটোবেলাটা অনেক সুন্দর ছিল, মন খারাপটাও সুন্দর হয়ে আমাদের কাছে ধরা দিত। এবং যখন এইজের সাথে যখন কলেজ ইউনিভার্সিটি, হ্যাঁ তখন মন খারাপের আরও কিছু কারণ থাকতো, কিন্তু সুন্দর স্মৃতিগুলোই বেশি ছিল। মন খারাপটা সুন্দর হয়েই কিন্তু আমাদের কাছে ধরা দিত। আর যদি স্পেসিফিকভাবে মন খারাপ বলি যে হ্যাঁ মাঝে মাঝে মনে হতো যে নতুন কিছু গাছ লাগিয়েছি ছাদে টবে, সেই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এরকম ছোটোখাটো খুব ওরকম কিছু ছিল। আর পরে বড় হয়ে এখন যেমন মনে হয় কাপড় শুকাবে না, কাপড় ধুচ্ছি অথচ কাপড় শুকাবে না, এই যে এখন মনে হচ্ছে ডেডলাইন হবে না। আমাদের যে কাপড় ডাইগুলো হয়, ডাইগুলো তো অ্যাকচুয়ালি বড় সানলাইটে শুকাতে হয়, সানলাইটে শুকাবে না, সো ডেডলাইন মিস হওয়ার চান্স আছে। সো প্রফেশনাল লেভেলে ওইভাবে এখন মন খারাপ হচ্ছে, তখন আর কি রিয়েলিস্টিক হয়ে যেতে হয়, হ্যাঁ রিয়েলিস্টিক হতে হয়। বাট এখনও ওই ছোটোবেলার স্মৃতিটাকেই ধরে রেখেছি, চেষ্টা করছি, গান শুনি, ওই আগের কথাগুলোই মনে করি। সো স্মৃতি তো কখনো স্মৃতি কখনো অম্লান হবে না। এবং মনের ভেতরের বাচ্চা মোটা না থাকলে আসলে দিন শেষে বেঁচে থাকাটা একটু কঠিন তো আমি আমার মতো করে ওগুলো ঠিক করি। শিলাবৃষ্টি হলে এখনো আমি বারান্দায় গিয়ে হলেও শিলাবৃষ্টি কুড়াই, শিলগুলো কুড়াই, নিয়ে বসে থাকি, মগের মধ্যে জড়ো করি। এই আনন্দটা আমি নিজেকে ডিপ্রাইভ করি না। আপনি বললেন, আমি একদম কল্পনা করলাম যে দেখতে পাচ্ছিলাম কল্পনা করে বললাম যে খুব সুন্দর একটা ব্যাপার। এবং এই যে এই ঘটনাগুলো এখন যে কমে যাচ্ছে ছোট ছোট, তো আমার কাছে মনে হয় আমাদের ওই সময়, যেহেতু আমার আসলে বেশি পুরনো সময়ও বলা যায় না, কিন্তু আমার মনে হয়েছে তারপরও আমি আমার ছেলেবেলায় খুব ডিজিটালাইজেশনের বেশ একটা প্রকোপ পাইনি। তো সেক্ষেত্রে ফোনের ব্যবহার আমার জীবনে নিষেধ ছিল। তো সেই কারণে হয়তো আশেপাশে যা হচ্ছিল সেটা থেকে ছোট ছোট করে আমরা এনজয় করার চেষ্টা করতাম। অ্যাকচুয়ালি মনে মিউজিয়ামে রাখার মতো, মানে এত হিস্টোরিক্যাল যে মানে এই স্মৃতিগুলো আমরা যে বাচ্চাদেরকে বলি ওরা রিলেটও করতে পারে না কিন্তু। এবং আমরা তিনজন হয়তো রিলেট করতে পারবো একজন একজনের সাথে, বাট আমাদের জেনারেশনরা খুব বেশি বাচ্চারা রিলেট করতে পারে না, এটা একটা আফসোস। একদমই তাই। আরেকটা বিষয় থাকে, সেটা হলো সবাই কিন্তু আমাদের মন খারাপ করতে পারে না। অনলি কিছু মানুষ আছে, খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা কিছু বললে আমাদের যায় আসবে এবং তারা এই ক্ষমতাটা রাখেন আমাদের মন খারাপ তারা করতে পারবেন। অনিন্দিতা দিদির কাছে এসে যদি আমি একটু শুনি সেই বিষয়ে, যে এরকম কারা আছে যারা কিনা হুটহাট আপনার মন খারাপের কারণ হয়ে যেতে পারে, বা কোন ধরনের কাজগুলোর কারণে আপনি খুব দুঃখ পান? এখন অনেক রকম কাজই আসলে মন খারাপ হয়। স্কুল জীবনেও হতো, ছোটবেলায় হতো। পুতুল হারিয়ে গেলে মন খারাপ এক বয়সে। স্কুল জীবনে বান্ধবীর সাথে ঝগড়া হলে মনে হতো পৃথিবীটাই খারাপ হয়ে গেল, অন্ধ হয়ে গেল। মা বাবা শাসনটাও অনেক সময় মনে হতো মন খারাপের কারণ একটা সময়। তো এখন যেটা হয়, কাজের ক্ষেত্রেও অনেক সময় ধরেন আমি যেটা করলাম যে উদ্দেশ্য নিয়ে, আমার কর্তৃপক্ষ সেটা পজিটিভ নিলেন না, মন খারাপ হয়। ছাত্রীদের সাথে যখন অনেক সময় ব্যক্তিগত আলাপচারিতা হয়, কারণ আমার কলেজে বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের মেয়েরা পড়ে, তো ওদের স্ট্রাগলগুলি, ওদের কথাগুলি যখন শুনি প্রচণ্ড মন খারাপ হয়। এই বয়সে ওরা কি কষ্ট করছে, মানে ওদের মানসিক চাপ, আর্থিক চাপ এগুলো মোকাবেলা করে পড়াশোনা করছে, তখনও প্রচণ্ড মন খারাপ হয়। বাচ্চাদের অনেকগুলো ব্যাপারেও মন খারাপ হয়, পরিবারের সদস্যদের কারণে মন খারাপ হয়, অনেক সময় আত্মীয় স্বজনের কারণেও মন খারাপ হয়। এদের কারণেই কিন্তু মনটা আবার ভালোও হয়ে যায়। আসলে মন খারাপ ব্যাপারটা মনে হয় আপেক্ষিক এবং মানুষ একজনের থেকে আরেকজন আলাদা হয়। আবেগপ্রবণতা যার মধ্যে একটু বেশি, তার মধ্যে মনে হয় এই জিনিসটা একটু বেশি হয় মন খারাপ। যেমন একটা সময় ছিল আমরা গল্প উপন্যাস পড়ে প্রচুর কান্নাকাটি করেছি, মুভি দেখে, মানে মুভি মানে সিনেমা দেখে টিভিতে বা ইয়েতে আমরা খুব
মন খারাপ করতাম। অনেকগুলো ছবি আছে, ঋত্বিক ঘটকের কিছু ছবি আছে, যেমন মেঘে ঢাকা তারা একটা ছবি অপুর আছে, পাঁচালী। আমি এখনো দেখলে মানে কান্না আসে। পথের পাঁচালী যতবার দেখি মানে আপ্লুত হয়ে যায়, কান্না আসে। ওই বইগুলো যখন পড়েছি তখনও প্রচণ্ড কষ্ট হয়েছে, নায়কের মৃত্যুতে, নায়কের হতাশায় মন খারাপ হয়েছে। এরকম মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে। এখন যেমন রান্নাটা খারাপ হলেও মন খারাপ হয়, যে সবার জন্য এত আনন্দ করে একটা রান্না করছি, কিন্তু আমি যেরকম চাচ্ছি রান্নাটা সেরকম বোধহয় হলো না। আপু ভীষণ সেনসিটিভ, ছোট ছোট বিষয়টাকে মন খারাপ করে। হ্যাঁ, ছোট ছোট ব্যাপারে আসলে খুব মন খারাপ হয়। আমার কাছে এরকম, আমি এটা আমার যে খুব বেশি মন খারাপ হয়, তো সেটা নিয়ে আমি আমার বাসায় আমার মার সাথে কথা বলছিলাম যে মা আমাকে খুব শক্ত হতে হবে এবং এত সেনসিটিভ হলে চলবে না। তা আমার মা বললো তোমার যে মন খারাপ হয়, তুমি যে মানুষের কষ্ট এটা যে অনুভব করো, এটাও একটা সুন্দর ব্যাপার। তো সফটনেস নাকি রেখে দিতে হয়, কারোর মধ্যে যদি কোনো নরম স্বভাব থাকে সেটা নাকি একদম রিজার্ভ করে বা প্রিজার্ভ করে রেখে দেওয়ার মতো একটা বিষয়। তো আমি রেখে দিয়েছি। স্বভাবটার কারণে কিন্তু মানুষ আবার মানবিক হবে, মানবিকও হবে। হ্যাঁ, একটা সময় ছিল ছোটবেলায় যে রাস্তায় পথ শিশুদের দেখলে প্রচন্ড কষ্ট হতো, এবং এমনও হয়েছে আমি অনেক মানুষকে হেল্প করেছি, কিন্তু পরে জেনেছি যে সে আসলে সঠিক না, জায়গাটা সঠিক ছিল না। আপনার মনটা সঠিক ছিল, সেটাই গুরুত্বপূর্ণ। সেটাই পরে ভেবে নিয়েছে যে এটাই রাইট। কিন্তু ওর সমস্ত বিষয় এমনও অনেক সময় হয়েছে রাতে ঘুমাতে পারি না, রাস্তায় একটা দুস্থ বাচ্চা দেখে যে আমি কিছু করতে পারলাম না বা কিছু করতে পারছি না। কোনো ছাত্রীর ব্যক্তিগত অনেক সমস্যা বললে তখনও খুব মন খারাপ হতো। আমরা কলিগরা মিলে অনেক সময় সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু সমস্যা তাকে সমাধান করা যায় না। সেটাও কিন্তু একদম ব্যক্তিগতভাবে মারাত্মক রকমের আপ্লুত হয়ে পড়তাম যে কিছু করতে পারছি না বা হচ্ছে না, এরকমই আসলে। এটাই আসলে আমার মনে হয় যে ভালো মানুষ হওয়াটাও একটু মন খারাপের কারণ হয় মাঝে মাঝে, যে মনটা ভালো তাই সবকিছুতে কষ্ট পাওয়ার ব্যাপারটা আসে। আমরা ডক্টর নাসরিন আপুর কাছে এসে একটু একই বিষয়ে শুনতে চাই যে মন খারাপ কারা করতে পারে বা কোন বিষয়গুলো এখনো কষ্ট দেয়? মন খারাপ মানে যারা আমাদের মন ভালো করতে পারে তারাই মন খারাপ করতে পারে। কারণ হচ্ছে যে আমার পরিবার, আমার বন্ধু, আমার কলিগ, এরা আমার সংস্পর্শে কিন্তু এরাই থাকে। এদের কোনো কোনো আচরণে দেখা হয় কখনো মন খারাপ হয়, আবার কখনো তাদের আচরণেই মন ভালো হয়ে যায়। তো আমার যেটা হয় আর কি, যে কোনো কারণে যদি মন খারাপ হয়, সেটা আমার অফিস রিলেটেড হোক বা আমার পরিবার রিলেটেড হোক, আমি যেটা করি আমি একটু বাচ্চাদের সাথে খুব ফ্রেন্ডলি। আর যেটা বললাম যে আমি আসলে একটু সেন্সিটিভ টাইপেরও, বেশিরভাগ মানুষের মতোই। আমরা বেশিরভাগ বাঙালি কিন্তু একটু আবেগপ্রবণ, বেশিরভাগই একটু অল্পতে কষ্ট পায় স্পর্শকাতর। বাঙালি মেয়েদের নাকি অভিমান বেশি, অনেক বেশি। তো সেরকম হলে তখন বাচ্চাদের প্রথমে চুপ করে থাকার চেষ্টা করি, যে কারণেই কষ্ট পাই, সেটা যেটা বললাম অফিসিয়াল হোক বা ফ্যামিলি বা যে কোনো হোক। তারপরে যেটা দেখি যে না আর কন্ট্রোল করতে পারছি না, তখন বাচ্চাদের সাথে শেয়ার করি। এবং আমি আশ্চর্য হয়ে যাই, ওরা না অনেক সুন্দর সুন্দর বুদ্ধি দেয়। আমার কাছে মনে হয় যে আজকালকার বাচ্চাদের যেটা আমরা বলে থাকি যে ওরা আসলে কম্পিউটার নিয়ে থাকে, মোবাইল নিয়ে থাকে, ওরা এটা করে না সেটা করে না, আমার কাছে এটা সঠিক মনে হয় না। হ্যাঁ, বাচ্চারা কম্পিউটার নিয়ে থাকে, কিছু ব্যাপারে কিন্তু অনেক ম্যাচিউর। এই বয়সে আমরা বুঝতাম না। হ্যাঁ, ওরা বোঝে। যেটা আমার কাছে খুবই অবাক লাগে যে ওরা যে পরামর্শগুলো দেয়, আমি কেন এইভাবে ভাবতে পারলাম না। বরং আমি আজকালকার বাচ্চাদের মধ্যে পজিটিভিটিটা অনেক বেশি দেখি। ফ্রেশ সেট অফ আইস না, মানে তাদের কাছ থেকে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গির একদম নতুন একটা আইডিয়া পাওয়া যায়। আবার এই আপা যেটা বললেন যে শিল কুড়ানোর ব্যাপারটা, আমার মনে আছে আমার 3টা বাচ্চা, ওদের সবাইকে নিয়ে আমরা বারান্দা শিল কুড়াতে এখনো যাই। আমাদের একটা বারান্দা আছে, এরকম পরে ওই যে মগ নিয়ে শিল কুড়ানো, সেগুলো ধুয়ে খাওয়া। মানে আমি চেষ্টা করেছি আমার শৈশবটাকে ওদের মধ্যে একটু ঢুকিয়ে দিতে পেরেছি বোধহয়, কারণ ওরা পছন্দ করে, তারা এনজয় করছে এটা বেশ চমৎকার। আর একটা যেটা বলেছিলাম যে মানে এখন মন খারাপের মধ্যে আর একটা যুক্ত হয়েছে, সেই আমার অর্গানাইজেশন। মানে ওখানে যে বাচ্চারা থাকে ওরা কেমন আছে, ওদের চলতে পারছে কিনা। প্রতিদিন অফিসের বাইরেও ওইটা নিয়ে আমাকে বারবার ফোন করতে হয়। আবার আমি যে বয়স্ক লোকদের থাকার কথা বললাম, এখনো পর্যন্ত মানে পার্মানেন্ট কোনো বয়স্ক লোক ওখানে থাকেনি। যেটা বললাম একটু হোস্টেল টাইপের রাখতে চাচ্ছি। যারা থাকছে আসছে, দুপুরে খাচ্ছে, মানে কোরআন শরীফ পড়ছে, বয়স্ক মানুষরা চলে যাচ্ছে। এটাও আমার একটা মন খারাপের ব্যাপার যে আমি এত কষ্ট করে এটা করলাম, আমার টোটাল আর্নিং দিয়ে এখানে 2 তলা কমপ্লিট হয়েছে, মানে মাল্টি স্টোর হবে।
কিন্তু কেন মানুষ আসছে না? মানুষের এত কষ্ট আমরা দেখি যে তারা ঘরে মরে পড়ে থাকতেছে, তাহলে কেন তারা যাচ্ছে না? এটা আজকাল মন খারাপের একটা বিষয় হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই শুনবো, সেটা কোথায় স্থাপিত এবং সেটা নিয়েও একটু জানবো। একটা বিরতি থেকে এসে আপুর সাথেও কথা হবে। জুমের বন্ধুরাও চলে আসবেন এই বিরতির ফাঁকেই, কারণ শেষের দিকে কিন্তু অনেক আমরা তাড়াহুড়ো করে ফেলি, তাই আপনাদেরকে জলদি জলদি চলে আসতে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। মন খারাপের দিনগুলো নিয়ে কথা বলা, হেসে হেসে বলা, সেটা আসলে মনে হয় নেক্সাসে লেডিস ক্লাবে সম্ভব। আমরা এসে খুব হাসি খুশি হয়ে মন খারাপ নিয়ে কথা বলছি, এবং আপনাদেরকেও এই হাসি খুশি সুন্দর একটা দিনে মন খারাপ নিয়ে কথা বলবার জন্য দাওয়াত দিচ্ছি। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, সেটা ফলো করে চলে আসবেন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এবং আমরা ডক্টর নাসরিন সুলতানা আপুর যে একটা অসুবিধা, সেই মন যে খারাপ হয়েছে, সেটা একটু সলভ করার চেষ্টা করি। আপুর এই যে তাদের জন্য, বয়স্কদের জন্য এবং বাচ্চাদের জন্য যে হোস্টেলটার আপনি ব্যবস্থা করেছেন, সেটার স্থাপনাটা কোথায় এবং কোথায় আছে এবং কোথায় গেলে মানুষ এখানে এই সাহায্যটা বা এই সার্ভিসটা নিতে পারবে, সেটা একটু শুনে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটা গ্রামটার নাম হচ্ছে বরুণ। ওখানে মানে আমার আসলে ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যেরকম কিছু একটা করব। এর আগে টুকটাক করে করতাম, কিন্তু অর্গানাইজড ওয়েতে করা হয়নি। তো এটা 2016-তে আমি এখানে জায়গা কিনেছি, ওখানে 6.5 বিঘার মতো জায়গা করে এখানে মাল্টি স্টোরড একটা বিল্ডিং করার 6 থেকে 7 তলা এরকম, কিন্তু এখন 2 তলা করা হয়েছে। তো ওখানে আমার অনেক কিছু করার ইচ্ছা আছে, কিন্তু ইনিশিয়ালি যেটা শুরু করেছি সেটা হচ্ছে ঠিক এতিম বলবো না, গরিব বাচ্চারা এখানে থাকে, ওদের ভরণ পোষণ টোটালি আমরা করি। আমরা প্ল্যান করেছি 100 বাচ্চা রাখবো, কিন্তু ইনিশিয়ালি আমরা 20 জন দিয়ে শুরু করতে চাচ্ছি, যদিও 20 জন এখনো হয় নাই, 5-6 জন হয়েছে। টিচাররা থাকে ওদের সাথে, ওদেরকে আমরা হচ্ছে এসএসসি পাস পর্যন্ত পড়াবো। আর আমি যেহেতু মুসলিম, ওদেরকে হাফিজি পড়ানো হয় পাশাপাশি, এবং ওদের থাকা খাওয়া এভরিথিং এটা আমরা দিচ্ছি। এবং ওদের সাথে আরেকটা কথা আছে যে ওদের প্রতি মাসে আমরা ব্যাংক অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট টাকা দিচ্ছি, যখন এসএসসি পাস করে যাবে তখন ওদেরকে আমরা প্রোভাইড করব। মানে এই বাচ্চাগুলো যাতে ঝরে না যায়, পাশাপাশি ফ্যামিলি এনভায়রনমেন্ট দেওয়ার জন্য যে আমাদের লেভেলের বলতে আমি বলতে চাচ্ছি যে মিডল ক্লাস বা হায়ার মিডল ক্লাস, বেশিরভাগ কিন্তু আজকাল আমরা একা থাকি। হয় বাচ্চারা বিদেশে পড়ে, অথবা বাচ্চারা দেশে থাকলেও নিজেদের মতো করে ব্যস্ত থাকে। আমরা কিন্তু প্রায় শুনে থাকি যে ঘরের মধ্যে 2-3 দিন পরে লাশ পাওয়া যায়, অথবা একজন থাকে, তাকে টেক কেয়ার করার মতো কেউ থাকে না, কেয়ার গিভাররা টেক কেয়ার করে। এই জিনিসটা চিন্তা করে আমি ওখানে একটা হোস্টেল টাইপ, মানে ওখানেই 5টা রুম রেখেছি। ওখানে বয়স্ক লোকরা থাকবেন, একজন মানে এক রুমে 4 জন করে, সামান্য টাকার বিনিময়। এবং এই টাকাটা যেটা দিবে সেটা ওই মানে বাচ্চাদের জন্য খরচ করা হবে। এবং ওনাদের আমরা একটু বিনোদনের ব্যবস্থাও করব। মানে জায়গাটা একদম প্রত্যন্ত গ্রাম, যারা গ্রাম ভালোবাসে, যারা প্রকৃতি ভালোবাসে, তাদের জন্য করা। তো আমার ধারণা তাদের ভালো লাগার কথা। তো যদিও আমি মনে হয় যে অনেকেই এখনো প্রচারের অভাবে অনেকে জানে না, সেটাই আসলে জানে না। আমরা এভাবে প্রচারও করিনি বা করতে পারছি না। আর সেই ক্ষেত্রে আপনাকে আমি বলতে পারি, এবং আমাদের বাকি বন্ধুরা যারা আছেন তারাও যেটা করতে পারেন সেটা হলো, অনেকজন মানুষের, 29,000-এরও বেশি মানুষের একটা পরিবার আমাদের নেক্সাস লেডিস ক্লাব গ্রুপ। তো সেখানে আমি বলবো যে আপনারা অবশ্যই নিজেদের এরকম কোনো খোঁজ থাকলে বা কাউকে রাখার থাকলে অবশ্যই আপুর সাথে এসে যোগাযোগ করতে পারেন। এবং আপু যেটা করতে পারেন সেটা হলো, আপু জায়গাটার একটা ছবি বা জায়গাটার ঠিকানা সহ আমাদের গ্রুপে একটু পোস্ট দিয়ে দিলেন, তখন সেখানে বাকিরা এসে যুক্ত হয়ে গেল। এই বিষয়টা আমরা শোয়ের পরেও আলাপ করে নিতে পারবো। আমরা এখন ফারিয়া তাজিন আপুর কাছে আসবো। তার আগে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন নাজিয়া আপু এবং রাশিদা আপু, আমাদের সাথে যুক্ত হয়েছেন। দুজনই দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন, একজনও দেশে নেই এখন, কিন্তু তারপরও ভালোবাসাটা আছে দেশে। ফারিয়া তাজিন আপুর কাছে আগে এসে একটু শুনে নেই যে এই যে মন খারাপ তো সবার করার ক্ষমতা থাকে না, যেটা আপুরা বললেনও, তো কোন ঘটনা আসলে মন খারাপ করে দেয় সেটা একটু শুনি। যেটা আসলে আপনারা বললেন, যারা আমাদের কাছে, যাদের মন ভালো করার ক্ষমতা, তাদেরই মন খারাপ মানে ক্রিয়েট করতে পারে তাদের মাধ্যমে। তো এখন এগুলো ছাড়া, মানে এগুলো কি হয় সাধারণত সন্তানদের দিয়ে হয়, ছেলে মেয়ে দিয়ে হয়, বাবা মাদের দিয়ে হয় না কেন? বাবা মারা, আমি যেটা পার্সোনালি বিলিভ করি যে বাবা মাদের ভালোবাসা নিম্নমুখী। বাবা মারা আমাদেরকে যেভাবে প্রোভাইড করেছেন, আমরা কিন্তু ওনাদের থেকে নিয়েছি, এখন আমাদের দেয়ার পালা, আমরা দিচ্ছি, এখন আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে বড় করছি। তো বড় করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় মতের মিল খাচ্ছে না,
বা ডিসিশন মেকিংয়ে দেখা যাচ্ছে কিছু ডিসিশনে তারা অপোজ করছে। তো আমি আমার বাসায় যেটা হয়, আমাদের খুব ফ্রি উইল একটা ডিসকাশন হয়, আমার হাজব্যান্ড আমি, এবং আমরা খুব বিলিভ করি যে কখনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। আমরা ডিসকাশন করে বের করি কার কোনটাতে কেন খারাপ লাগছে। তখন আমি বললাম যে তোমার এই জিনিসটা কিন্তু আমার খারাপ লেগেছে, তখন সে চেষ্টা করে আমার ছেলেরা বুঝতে। দেন ওর বাবা বলে যে সে সরি টু ইয়োর মম, বা ওকে বলো। কিন্তু আমাদের মধ্যে কি ডিসকাশনটা হয়, যে ক্লিয়ার ডিসকাশন, কে কেন কোন মতের বিনিময়ে এটা বললো এবং কেন আরেকজন সরি ফিল করবে সেটাকে ক্লিয়ারলি করা। তাতে ওরা বুঝে জিনিসটা যে কখন কারোর প্রতি মন খারাপ যদি ক্রিয়েট করি, তার মনে যদি দুঃখ দেই, সেটা কিভাবে আমরা সরি বলেও অ্যাটলিস্ট কিছুটা কমাতে পারি। সো এইটা এক ধরনের মন খারাপের একটা লেভেল। তাছাড়া এখন প্রফেশনাল লেভেলে আমার যেটা হয়, ওয়ার্কার্স যারা আছে তারা কিন্তু সবাই খুব, অ্যাকচুয়ালি বাংলা ভাষা সোজা বাংলা, খুব গরিব, ওনারা খুব নিডি এবং ওনারা লোয়ার মিডল ক্লাস থেকে বিলং করছে। এবং দেখা যাচ্ছে যে ওরা বেশিরভাগই ছেলে মেয়েদের পড়াতেও পারছে না ঠিক মতো। সো আমার যেটা, ওরা যখন কেউ এসে বলে যে আপা বা ম্যাডাম আমাদের বোনাসটা বা এটা এই লেভেলের দিলে বেটার হয়, কারণ আমরা ভাড়া দিয়ে সংসার চালিয়ে বাচ্চাদের ঈদের কাপড় দিতে পারছি না। এই জিনিসটা আমাকে খুব স্ট্রাইক করে যে ঈদ আমরা করছি খুব আনন্দের সময়, সবাই চায়, যে কোনো ইনকাম লেভেলের একটা মানুষ চায়, ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে, যে আমার সন্তানকে অ্যাটলিস্ট আমি একটা নতুন কাপড় গিফট করব, পরাবো ঈদে। ছোট একটা বাচ্চা, বড় একটা মেয়ে, বড় একটা ছেলে হাত ধরে ঘুরে বেড়াবে বা নিজের মতো পরবে, নিজের একটা নতুন কাপড়। কিন্তু আমার ওয়ার্কাররা অনেক সময় দিতে পারছে না। সেই জায়গাটা আমার কষ্টের জায়গা থেকে আমি চিন্তা করি ওদেরকে কিভাবে প্রোভাইড করা যায়। দেন আমরা তখন এগেন আমরা মিটিং করে কার কি স্যালারি বাড়াতে হবে, কিভাবে বোনাসটা, কারণ বিজনেস ইজ সামথিং যে সব কিছুরই একটা কিন্তু আপেক্ষিক, আমাকে কম্পেয়ার অ্যান্ড ব্যালেন্স করেই সব কিছু করতে হয়। কিন্তু ওই মন খারাপের জায়গা থেকে ওদের মনটা কিভাবে ভালো করা যায় সেই চেষ্টাটা আমার সবসময় থাকে। সো এই মন খারাপগুলো প্রফেশনাল লেভেলে, পার্সোনাল লেভেলে, বাট আমার কাছে মনে হয় যখন কোনো ক্লিয়ার ডিসকাশন হয়, কেউ যদি মন খারাপ করে অভিমান করে থাকে, অভিমানটা যদি ভাঙানোর চেষ্টা করা যায়, যার অভিমান হয়েছে তার মনটা কিন্তু অনেক ভালো হবে। কারণ আমি আরেকটা জিনিস বিলিভ করি, মন খারাপ থেকে কিন্তু শরীর খারাপও হয়। মন খারাপটা কিন্তু লিডস টুয়ার্ডস অ্যাকচুয়ালি মানে হেলথ ইস্যুজে। দেখা যাচ্ছে মন খারাপ থেকে খেতে ইচ্ছে করছে না, মন খারাপ, তখন হয় কি একটা ভালো মুভি দেখলাম, কারোর সাথে গল্প করলাম, বা ছেলে মেয়েদের সাথে ডিসকাশন, আপা যেমন বললো অনেক কিছু শেয়ার করেন। তেমন আমাদের এটা আছে যে আমরা ওপেন টেবিল বা ওপেন যেটাকে বলে ডিসকাশন যাই, কার কেন সরি বলা দরকার, কে কাকে মন খারাপ করিয়েছে এবং কীভাবে এটা সলভ করা যায় যাতে এটা নেক্সটে না হয়। সো এইসব ছোটোখাটো মিলিয়েই চলা হচ্ছে আর কি প্রাত্যহিক জীবনটা, ডেইলি লাইফ। বাহ, চমৎকার, সুন্দর করে বললেন আপু গুছিয়ে। এদিকে নাজিয়া আপু আর রাশিদা আপু আছে। নাজিয়া আপুর কাছে আসি। আপু গুড মর্নিং। এবং আজকে এসে আপনার কাছে এসেই শুনতে চাই যে দেখা যায় যে নিজের বাড়ি থেকে দূরে থাকা বা নিজের মতো করে একটা জীবন শুরু করা, ওখানে গিয়ে ব্যস্ততার মধ্যেও কোনো না কোনো সময় তো হয় যে সময় হালকা একটু মন খারাপ লাগছে বা একটু উদাস উদাস লাগছে, তো সেই সময়টাকে আসলে কিভাবে গুছিয়ে নেন, নাকি সেই সময়টাকেই এনজয় করার চেষ্টা করেন, সেটা একটু শুনতে চাই। আমি আসলে, হ্যাঁ, গুড মর্নিং অহনা। খুব সুন্দর টপিক, আর সবার সেই তার সেই লাইট দিনগুলো, মানে মনের যে একটা হালকা সময়, আমি মনে করি ওটা মন খারাপ বলবো না, ওটা মনের একটা হালকা সময় বলি আমি। ওটাকে সবাই খুব নিজের মতো করে যাপন করে, ঠিক আমিও তাই। এরকমই হয়। এখানে তো সবার ব্যস্ত জীবন। বাংলাদেশে যেমন আপা বললেন না যে কারোর সাথে কথা বলি, কারোর সাথে ফোন করে গল্প করি, এই জিনিসটা কিন্তু এখানে খুব একটা হয় না। এখানে নিজের মতো করেই, আপনার যদি ছেলে মেয়েও থাকে তারাও কিন্তু ব্যস্ত থাকে তাদের জন্য। রাশেদ আপা ভালো বলতে পারবেন, ছেলে মেয়েদেরকে কিন্তু পাওয়া যায় না। আপনার যখন ওরকম মনের হালকা দিন থাকে, ছেলে মেয়েদের সেদিন ব্যস্ত দিন। হ্যাঁ, তাদের কথা বলার সময় নেই, শোনার সময় নেই। তার ওই সময় তার ব্যস্ত, তার বন্ধুত্ব রক্ষা করতে হবে, বা তার কাজের ব্যস্ততা, সেটাই হোক। আমি আবার এই সময়টাকে খুব এনজয় করি। নিজের হালকা মনের যে হালকা সময়টা, আমি গান শুনি। গান তো অত এখন আর গাইতে পারি না, তো ওরকম গাইতে পারলে ভালো লাগতো। তো তার সাথে সাথে একটু গাওয়ারও চেষ্টা করি। আর আমি তো সবাই জানি যে আমি খুবই মুভি লাভার, মানে যে কোনো ভাষার সিনেমা হোক,
আমি খুব দেখতে পছন্দ করি, নিজের মতো করে মুভি দেখতেও যাই। মাঝে মধ্যে গানের ছোটখাটো অনুষ্ঠান হয় এখানে এসব দেশে, ওখানেও যাওয়ার চেষ্টা করি। ওখানে যদি যেতে না পারি অ্যাটলিস্ট ওগুলো এই ইউটিউবের বদলতে ওরা আপলোড করে, তখন সেগুলো শুনি। আর বন্ধু আত্মীয় স্বজন এখানে যারা আছে তারাও খুব ব্যস্ত। হঠাৎ করে আমার হয়তো ভোরবেলা যখন মনের একটু মনে হয় হালকা সময়, এখন তো নেক্সাস আছে, ভোরবেলা আমার সময়টা খুব সুন্দরভাবেই শুরু হয়। আর এই যে তোমরা জয়েন করো, কথা বলি, এভাবে চলে যায়। আমি মনে করি মনের হালকা সময়টা অনেকটা দুঃখ বিলাসের মতো। দুঃখ বিলাস করতে কিন্তু খারাপ লাগে না মাঝে মধ্যে। আমার বৃষ্টির দিনে কিছুটা দুঃখ বিলাস করতে ভালোই লাগে, পুরোনো দিনের কথা মনে করতে, কিভাবে এই দিনগুলো কেটেছিল অন্যান্য জায়গায়, এই সময়ে অন্য অন্য বছরে অন্য সময় দিনগুলো কিভাবে কেটেছিল, ওভাবে চিন্তা করতেও ভালো লাগে আমার। সুন্দর। এবং আমরা জানি যে অনেক সময় এই ঘটনাটা হয় যে দুঃখ বিলাসিতা, আমার কাছে মনে হয় যে অনেক সময় যে মন খারাপ করে বসে থাকতেও মনে হয় আরাম লাগছে, যে অদ্ভুত রকম একটা অনুভূতি। হ্যাঁ, নিজের মতো করে একটু গুছিয়ে নেওয়া। এদিকে রাশিদা আপুর সাথে নাজিয়া আপু শেয়ার করছিলেন যে বিষয়টা, যে অনেক সময় দেখা যায় যে মন খারাপের কারণ দূরত্বের কারণেও তৈরি হয়, এরকম নানান বিষয় থাকে। তো প্রবাস জীবনে আপনার একটা জীবন কাটছে এবং সেটার সাথে মন খারাপের দিনগুলো কিভাবে আপনি চালিয়ে নিচ্ছেন সেগুলো নিয়ে একটু শুনি। আনমিউট করে নেন আপু, আগে একটু আনমিউট করে নেন, তারপরে কথা বলেন। জি আপু আনমিউট করার চেষ্টা করছেন, হয়ে যাবে মনে হচ্ছে। এর মাঝে আমাদের সাথে হাসিনা আপু যুক্ত হয়ে গেছেন। হাসিনা আপুকেও হ্যালো। এবং রাশিদা আপু চেষ্টা করছেন, ততক্ষণে আমরা একটু বিরতি নিয়ে চলে আসি, তাহলে বিরতি থেকে এসে গল্প করব। একটা বিরতির সময় যেহেতু হয়ে গেছে, ফিরে এসে আরও অনেক গল্প হবে, আড্ডা হবে, মন খারাপ নিয়ে অনেক কথা হবে, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবং আপনারা আছেন নেক্সাস টেলিভিশনে, লেডিস ক্লাব দেখছেন। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছেন। রাশিদা আপুকে রেখে গিয়েছিলাম, এখন কি রাশিদা আপু আছেন আমাদের সাথে কথা বলার জন্য? আপু একটু এখন তাহলে শুনি আপনার কাছে আজকের বিষয়। জি, তো আমি কানাডা থেকে বলছি, তাই সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। এবং সবাইকে লেক্সাসের পক্ষ থেকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। লেক্সাস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, যার জন্য আমরা মনের অনেক কষ্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি, সুখ দুঃখ আনন্দ উল্লাস সব কিছু। সেজন্য আমি খুবই মানে কৃতজ্ঞ এবং আমার অফুরন্ত ভালোবাসা আপনাদের সবার প্রতি, যারা উপস্থিত আছেন, যারা দেখছেন, সবার জন্য। সো এই জি থ্যাংক ইউ। তো এই বিষয়টা হলো কি, আসলে মনটা ডিপেন্ড অফ সিচুয়েশন, আপনার কেন কার জন্য খারাপ হচ্ছে। আমাদের একজন অতিথি বললেন না যে ছেলে মেয়েদের সাথে কখনো হয়, কখনো পারিপার্শ্বিকতে হয়। মন খারাপ হয় আমার শুধু নিজের ব্যক্তিগত পারিবারিক বা নিজস্ব কারণে না, কারো কোনো ফ্যামিলিতে কিছু হলেও আমার খুব মন খারাপ হয়। আমি নিজেও চেষ্টা করি উপস্থিত হয়ে সময় তাদের প্রবলেমটা সলভ করতে। আমি অনেক দিক দিয়ে চেষ্টা করি। আর আমার নিজের মন খারাপ হলেও আমি খুব লেখালেখি করি, রাত জেগে খুবই লেখি। আমি অনেক লেখি, লেখালেখি করতে দেখছি যে মন খারাপ থাকলে কলমে যে কোত্থেকে আসে ছন্দ, কাব্য এবং লেখা, এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। দুঃখী না হলে লেখা যায় না, এইটুকু শুধু আপনাকে আমি বলতে পারি। এবং যখন লেখি তখন লেখার মাধ্যমে মনের যত সুখ দুঃখ কষ্ট স্মৃতি সমস্ত কিছু কলমে এসে যায়, যেগুলো লিপিবদ্ধ করে রাখা যায়। কোনো একদিন হয়তো আমার ছেলে মেয়ে পড়বে, দেখবে, জানবে। আর পারিপার্শ্বিকতাও তাই, আমি উপস্থিত হয়ে ওদেরকে নিয়ে মন খারাপ থাকলে বলি চলো আমরা একটা মুভি দেখে আসি, একটা রোমান্টিক গান শোনো, ফোনে বলি। তখন ভাবিরা বলে যে ভাবি কি বলো, মন খারাপ এখন কি গান শোনা যায় রোমান্টিক? আমি কি হ্যাঁ, তুমি কার্টুন দেখো, রোমান্টিক গান শোনো, দেখবে যে মনটা যত খারাপ ভালো হয়ে যাবে। আমার কাছে মন খারাপের চাবি হলো ওই সময়টা নিজেকে খুব ব্যস্ত রাখা, লেখালেখি করা, মানে মুভি দেখা, অথবা সবাইকে কারো পার্কে যে বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে জড়িত থাকা। তাতে করে আস্তে আস্তে মনটা ভালো হয়ে যায়, ওই কষ্টটার মনে থাকে না।
এটাই হলো আমার কথা। খুব ভালো লাগলো আপু আপনার সাথে কথা বলে, এবং খুব ভালো করে সুন্দর সুন্দর কিছু কথা শেয়ার করলেন। আমরা এসে এদিকে ডক্টর নাসরিন সুলতানা আপু একটু কবিতা আবৃত্তি করেন যখন অবসর কাটান, তো সেই ক্ষেত্রে আপুর কাছে একটু একটা কবিতা শুনতে পারি কিনা? ওকে, আসলে আমি আমার যখন খারাপ লাগে তখন আমি কবিতা পড়তে বা কবিতা বলতে পছন্দ করি, গানও শুনি। ওকে, আমি শোনাচ্ছি কে সেই মানুষ। সেই বিরাট খামারটাতে কোনো বৃষ্টি হয় না, আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙের ঘোর কৃষ্ণবর্ণ। আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। কে ভোর না হতেই ওঠে, কে তখন থেকেই খেটে মরে, কে লাঙুল কাঁধে দীর্ঘ রাস্তা কুঁজো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়। কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা। আর এর পরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠোক্কর দিয়ে। মন খারাপের দিনে তো মন খারাপ হয়ে গেল কবিতাটা শুনে। খুব সুন্দর পড়েছেন আপু, এবং আমাদের আসলে দেখা যায় কি যে সংস্কৃতির সাথে থাকা, আমাদের এত ভালো ভালো লেখক আছেন, বা আমরা নিজেরাও যখন একটু এই চর্চায় থাকি যে নিজে কিছু লিখলাম বা কারো লেখা কিছু পড়লাম, তাতেও কিন্তু অনেক সমৃদ্ধ হওয়া হয়। মন খারাপের সময়টা কিন্তু এই কাজগুলো করলে নিজেকে একটু সাথে সাথে একটু ঝালাই করে নেওয়া হয়, নিজের সাথে একটা স্কিল যোগ হয়, এটা বেশ চমৎকার। অনিন্দিতা দিদির কাছে এসে একটু জানতে চাই এই বিষয়ে যে অবসর সময় বা মন খারাপের দিনগুলোতে আসলে কি ধরনের অ্যাক্টিভিটি করেন, কি ধরনের কাজগুলো করেন? এবং এটা নির্ভর করে মন খারাপের ধরনের উপরে। আচ্ছা, অনেক সময় অকারণেই মন খারাপ হয়, গান শুনলে ভালো লাগে। ওই যে উনি বললেন না রোমান্টিক গান, আমার কিন্তু মন খারাপের রোমান্টিক গানই খুব ভালো লাগে, বাহ, সত্যি খুব খুব ভালো লাগে। আর মন খারাপের একটা কিন্তু অনেক বড় কারণ হচ্ছে আমার, কেউ যদি আমাকে ভুল বোঝে, ভুল মন্তব্য করে, সেটা খুব কষ্ট হয়। তখন আবার আমি কষ্টের গানই শুনি। তখন মনে হয় কষ্টের সাথে কষ্টটা মিশে বোধহয় মাইনাস হয়ে যাবে। আর তখন কঠিন কোনো বই পড়ি, কোনো উপন্যাস বা কোনো যেটাকে বলে ওই যে অনুবাদ, ইংরেজি একটু কঠিন টাইপের একটু বই, তখন মনে হয় যে ওই কঠিন জিনিসটা নিলে মন খারাপটা মনে হয় অনেকটা কমে আসলো। হ্যাঁ, আমি কঠিন বই পড়লে আমার মনে হয় যে আমার জীবনের থেকেও কঠিন কিছু আছে। কঠিন কিছু আছে, হ্যাঁ। তখন সহজ হয়ে যায়। গোর্কির বই পড়তাম খুব, ম্যাক্সিম গোর্কির বই। তখন মনে হতো যে আমাদের জীবন তো ফুলে ঢাকা। আর ওনার যে একটা সময় ছিল তখন রবীন্দ্রনাথ খুব, কিন্তু একটা সময় আমি একদম ভুলেই গেলাম রবীন্দ্রনাথ। ম্যাক্সিম গোর্কির বই পড়ার পর যে এটা হচ্ছে লাইফ, মানে এই কষ্টটাই হচ্ছে জীবন। তখন মনে হতো যে সহজ জীবনটা বোধহয় জীবন নয়। তো এক এক সময় আসলে এক এক রকমের অনুভূতি, এক এক রকম, হ্যাঁ, বয়সের কারণে অনেকগুলো পাল্টে যায়। হ্যাঁ, জীবনের উপলব্ধি যখন পরিবর্তন হয়, ব্যস্ততার জন্য কিন্তু মন খারাপ করার সময়টাও বোধহয় আমরা পাই না। হ্যাঁ, সত্যি কথা, যেটা ভুলে একটা সাইড করে রাখতে হয় যে পরে। কিন্তু ছুটির দিনগুলোতে সত্যি সত্যি মন খারাপ হয়, যখন একটু কাজের চাপটা কম থাকে, তখন ওই সারা সপ্তাহ করেই যেন সারা সপ্তাহের কাজ আর অনেক সময় খারাপ করতে বসা হয়, দুঃখী হতেও ভালো লাগে। মন খারাপ করে একটু দুঃখী হতেও ভালো লাগে, যে একটু কষ্টের কথাই ভাবি না কেন, একটু কষ্টই থাক, সুখের অসুখ। আসলে সুখের অসুখ, সুন্দর শব্দ। আমরা ফারিয়া তাজিন আপুর কাছে এসে জানতে চাই যে কোন কাজগুলো করলে আসলে মনটা ভালো হয়, সাথে আপনার যদি মন খারাপ হয়েই যায়, পরিবারের কোন মানুষটা একেবারে সাথে সাথে টের পেয়ে যায় এবং ঠিক করে দেয় আপনাকে? মন খারাপ যেমন ওই যে বলছিলাম বয়স অনুযায়ী চেঞ্জ হয়েছে। এখন পুরোপুরি পরিবারের সাথে যে সময়গুলো কাটে, এবং সবার আগে আমার মা আমার গলা শোনার সাথে সাথে ওভার দ্য ফোন
জাস্ট খালি হ্যালো বললাম, সাথে সাথে আমার মা বুঝে যাবে তোমার কি মন খারাপ, এবং তখন যে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে, সাথে সাথে আমার মনটা ভালো হয়ে যায়। আবার চোখ দিয়ে পানিও পড়ে, অ্যাজ ইফ যে আমার মাই একজন যে আমাকে বুঝতে পারছে। কারণ আমার যেহেতু কোনো ভাই বোন নেই, আমি একলা বড় হয়েছি, এবং আমার মায়ের জন্য কিন্তু ইনফ্যাক্ট আমার মা এবং বাবার জন্য আমি বাইরে কোনো অ্যাপ্লাই কখনো করিনি, বা কোনো ইমিগ্রেশনের জন্য কখনো কোনো অ্যাপ্লাই করিনি। কারণ আমি জানি আমার মায়ের সাথে আমার যে একটা অন্য ধরনের একটা কানেকশন, আমার মা যেভাবে আমাকে বুঝতে পারে, পৃথিবীর আর অন্য কোনো মানুষ আমাকে বুঝতে পারে না। সো আমার মন খারাপ মন ভালো জায়গাটা একটা ওই একজনের মধ্যে সীমাবদ্ধ। এবং দ্বিতীয় যদি আসে তো আমার বড় ছেলে, ও ইভেন আমি যখন কোনো মোবাইলে টেক্সট দিচ্ছি, ও টেক্সটের স্পিড দেখে আমাকে বলে, মা তোমার কি মন খারাপ? আলাম না বাবা, আমার মন খারাপ না। না, আমি জানি তোমার মন খারাপ। এবং যেটা আপা বললেন, এখনকার জেনারেশন কিন্তু ডেফিনেটলি আমাদের সাথে জেনারেশন গ্যাপ থাকলেও ওরা না পুরো জিনিসটাকে অন্য আউটলুক দিয়ে দেখে, এবং সেই আউটলুকটাকে দেখে মনে হয় যে এটাও ছিল, এটাও পসিবল, হ্যাঁ এটাও এভাবে সলভ করা যায়, মডার্ন প্রবলেমের মডার্ন সলিউশন তারা নিয়ে। যেমন আমার ছেলে একটা খুব সুন্দর কথা আমাকে সেদিন বলল যে আমি খুব ঢাকায় তো ট্রাফিক ইজ মানে মন খারাপ কি, মন না মেজাজ খারাপ হয়ে যায়। সো ট্রাফিকে আটকে আছি, আগানো যাচ্ছে না, হেঁটে যাব, হাঁটারও কিন্তু রাস্তা ওরকম ভালো না যে হেঁটে যাব। তো আমার ছেলে হঠাৎ করে আমাকে বলল, মা যেটা তুমি সলভ করতে পারবে না, যেটা তোমার হাতে নেই, সেটাকে অ্যাকসেপ্ট করে নাও না। আমি বললাম যে বাবা তুমি খুব সুন্দর কথা বলেছো। এবং ও আমাকে অনেক দিক দিয়ে গাইড করে যখন আমার মনে, তখন আমার মনে হয় যে আমি লাকি ইন এ ওয়ে যে আমার মা এখনো বেঁচে আছেন। How old is he? He is 20. সো কিন্তু আমার মন খারাপের দিন সামনে আসবে, ও বাইরে চলে যাবে পড়তে। তো তখন আমার বান্ধবী বা অন্য যারা কাছে তারা বলে মন খারাপের আরেকটা স্টেজের দিকে কিন্তু তুমি সামনে যাচ্ছ। আমি বললাম যেটা অবধারিত, ইনএভিটেবল, সেটা আমাকে মেনে নিতেই হবে। যেতটুকু সময় ওকে আমি এখন কাছে পাচ্ছি, আমার মাকে যাকে আমি কাছে পাচ্ছি, আমি সেই সময়টাকে ইউটিলাইজ করি, তাদের সাথে কথা বলে, তাদের সাথে সময় দিয়ে। হ্যাঁ, কিছু নিজের পার্সোনাল টাইম রাখি, কিছু গান শুনি, কিছু মুভি দেখি, বাট আমার কাছে মনে হয় যে মানুষগুলো জীবিত অবস্থায় আমাকে মন খারাপ থেকে ভালোর দিকে নিতে পারে, আমি তাদের সাথেই সময়টা কাটাতে বেশি পছন্দ করি। তারাই আপনার সময়টা ডিজার্ভ করে আসলে, তাই না? আরও শুনবো আমরা, জুমে এসে অনেক আড্ডা দেবো, এবং আপনারাও স্ক্রিনে দেখানো জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন আমাদের সাথে। টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবের মাধ্যমে অনেকেই আছেন, ক্যাপশন থেকে আপনারা জুমে আসার লিঙ্কটা পেয়ে যাবেন অবশ্যই। এবং এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে আবারও ফিরে আসলাম, এবং আমাদের সাথে অনেক বন্ধুরা জুমেও যুক্ত হয়েছেন, তাদের সাথে একটু কথা বলে আসি। দেখতেই পাচ্ছি একেবারে ঘর ভরা মানুষ, আমার এরকম লাগছে। আমাদের হাসিনা আপু এসেছিলেন, হাসিনা আপুর কাছে একটু চলে আসি, এবং আমি জানতে চাই যে সবসময় তো হাসি খুশি থাকা হয় না, মাঝে মাঝে মন খারাপ হয়, মাঝে মাঝে মন খারাপটা বিষণ্ণতায়ও রূপ নেয়। তো এই বিষয়টা নিয়ে একটু শুনি যে সেই সময়টা কি করেন, কিভাবে কাটান সেই সময়টা। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। মন খারাপ অলরেডি আজকে 3 দিন ধরে, একদম বিষয়ের সাথে। আমি তো শুয়ে থাকা মানুষ না, 3 দিন ধরে বিছানায় শুয়ে আছি, বুঝছো। শুক্রবার রাত থেকে এমন জ্বর পাইছি হঠাৎ করে, কোনো কারণ নাই, কিচ্ছু নাই। তো যাই হোক, 2 দিন বসি নাই, পরে কালকে একটু বসলাম, ভালো লাগতেছিল। এখানে বসলে মানুষগুলোর সাথে দেখা হয়, কথা হয়। আমি শুয়ে থাকতে থাকতে ওর বাবারে বলতেছি, মানুষ কিভাবে বিছানায় শুয়ে থাকে, আমার সারা গা ব্যথা হয়ে গেছে শুয়ে থাকতে থাকতে। একটু পর পর উঠে বসি, মানে এত মন খারাপ, এত বিরক্ত, আর ভালো লাগতেছে না শুয়ে থাকতে। আপনাকে শুয়ে থাকতে হচ্ছে, এটার কারণেই আপনার মনটা আসলে খারাপ, যে আপনি কাজ করতে পাচ্ছেন না, নানান জায়গায় যেতে পাচ্ছেন না। হ্যাঁ, তো এগুলা আসলে ভালো লাগে না, কারণ এরকম থাকতে তো আমার কখনোই পছন্দ না। আর এমনিতে হচ্ছে যখন আমি সুস্থ থাকি, কোনো কারণে মন খারাপ হলেও, যে একটা আপা বললো না যে আমার মেসেজ লিখা থেকে আমার ছেলে মেয়েরা বুঝে যায় যে কোনো কারণে আমার মন খারাপ, এই কথাটা আমার পুরো মিলে গেছে একটা বিষয়। আর এটা হচ্ছে আমি নিজেই নিজেকে প্রথমে মনে হয় বুঝতে পারি যে আমার এই কারণে মনটা খারাপ হয়েছে, আর দ্বিতীয় ধাপে হচ্ছে আমার ছেলে মেয়েরা বুঝতে পারে, কোনো কথার মাধ্যমে হোক, ফোনের মেসেজের মাধ্যমে হোক, এই দুইটা। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বরাবরই বলি, আমার মার সাথে কানেক্টেডটা একটু কম, আমার বাবা, মানে ওইটা হচ্ছে আমার আব্বা বুঝতে পারতো বেশি। এর জন্য আমি সবসময় আব্বার কথাই বলি
বেশিরভাগই বলা হয়, যেটা হচ্ছে এখন আর আব্বাকেই আমরা বুঝি, কারণ আব্বার ওই সময় নাই, কানে কম শোনে, চোখে দেখে না, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। তো এখন দেখা গেছে যে এই জিনিসগুলো অনেক ফিল করি, এই জন্য আসলে সময় থাকতে এগুলার পরিচর্যা করা উচিত জি জি এবং নেওয়া অবশ্যই। উচিত, নিজের থেকে দেওয়া উচিত। এই একদমই আর কি। তাই, একদমই তাই। অনেক ধন্যবাদ আপু। এদিকে আমাদের তরু আপু আছেন। আপু, আপনার সাথে আমি মন খারাপ নিয়ে কথা বলবো, কিন্তু সবার এত মন খারাপ, আপনি আমাদের একটা গান শোনান যাতে আমাদের মনটা ভালো হয়। এখন কোনো একটা মন ভালো করা গান শুনিয়ে দেন আমাদেরকে, একটু আনমিউট করে বলুন। শুভ সন্ধ্যা। শুভ একটু সন্ধ্যা। শরীরটা ভালো হোক আপু, তারপর গাবো। গলার খুব সমস্যা আপু। ও আচ্ছা, আজকে তাহলে একটু কঠিন বিষয় আছে। তাহলে আজকে আমরা নাজিয়া আপুর কাছ থেকেও তো শুনতে পারি একটু। হ্যাঁ আপু, নাজিয়া আপু অনেক ভালো গান গায়। নাজিয়া আপু একটু গান শোনাবেন আমাদেরকে? আহ, তুমি আরো কারোর সাথে কথা বলার আমি একটু তরু আপুর মনে সাথে করে আবার বললেন কথা বলে আসি। ঠিক তরু আছে? আপু, মন খারাপ হলে কি করেন সেটা বলেন, ততক্ষণে নাজিয়া আপু একটা গান মনে করে দিক। হ্যাঁ আপু, আসলে আহ, বিভিন্ন কারণে মন খারাপ হতে পারে। আর আমার মন খারাপ হলে আমার কিছুই ভালো লাগে না, তখন চেষ্টা করি বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রাখতে। আর ওই যে হাসিনা আপু যেমন বললো, আমার বাচ্চারা আমার কথা শুনলে বুঝতে পারে যে আমার মন খারাপ। তো ওরা খুব চেষ্টা করে যে আমার মন ভালো রাখার জন্য, মানে অনেক কথা বলে, তখন অনেক চেষ্টা বুঝায়, করে। তখন মনে হয় ওরাই আমার বাবা মা। তো মন খারাপ হলে আমি একটু হয়তো কারোর সাথে কথা বলি, না তা না হলে একটু টিভি দেখি, একটু ধর্মের মধ্যে ঢুকে পড়ি, তখন হয়তো একটু ভালো লাগে। তো বাহ, মন খারাপ। সুন্দর সুন্দর। আমরা এসে এখন ওবায়দা আপুর কাছে এসে একটা প্রশ্ন রাখতে চাই। ওবায়দা আপু, আপনার কি মনে হয় যে নারী জীবনে মন খারাপের দিন বেশি? আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পরে আমি জয়েন করলাম, 3-4 দিন পর। হ্যাঁ। নারী জীবনে অবশ্যই নারীদের অনেক রকমের মানে মনের মধ্যে ক্রিয়েশন হয় বিভিন্ন কারণে, যার কারণে নারীদের মন বেশি খারাপ থাকে, কিন্তু আবার ভালো হয়ে যায়। তারা এমন ভাবে ব্যস্ত থাকে, বিভিন্ন জনের সাথে এমন ভাবে কমিউনিকেট করে যে খুবই খারাপ। যেমন আমার কয়েকদিন থেকে তো মন খারাপ, আমি বসার কালকে ছিলাম না, দোয়া পড়ায় ছিলাম, 2 জায়গায় নিয়ে গিয়েছিল। তো ওই যে আমার ভাগনা মারা গেছে, যে খালি এইটাই আমি সহ্য করতে পারতেছি না যে আমার ভাগনা 5 মিনিটের ব্যবধানে কালো পোস্টার হয়ে গেল। যেমন গাজী টিভির উপরে নিচে সব জায়গায় কালো পোস্টার বানিয়ে রেখেছে। কালকে ডাইরেক্টর গিল্ডের ওখানে নিয়ে গেছিল, ওরা দোয়া পড়া করছে, ওখানেও কালো বানায় অনেকগুলি যে পোস্টার বানাচ্ছে। এই জিনিসটা মারা গেছে, তো এটা আল্লাহর হুকুমে, কিন্তু খারাপ লাগে ওইটা দেখলেই বেশি, যে এই মানুষটা বুঝতে ছিল, এই মানুষ পেরেছি। কালো পোস্টার হয়ে গেল। এই যে ওনার মন জন্য খারাপ গুলা আপু ভালো অনেক অনেক দোয়া। এবং মানব জীবন আসলে এত ক্ষণস্থায়ী, মন খারাপ করে আসলে সময়টা অতিবাহিত ওভাবে না করাই ভালো। আসলে এনজয় করাটাই উচিত যত দিন যায়। নাজিয়া আপু, গান মনে পড়েছে? চলেন গান শুনি। হ্যাঁ, মনে পড়েছে। ছোট চলো এই করে গানটা শুনি, দেখি চলেন। তোমাদের ভালো লাগে অবশ্যই। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি দুঃখের শ্বাস, সে কি কেবলি দুঃখের আশ, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। ফুল সে কাঁদিতে কাঁদিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা তে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। এতদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয়
বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে। বাহ, আমরা তো হারিয়ে গেলাম, আমরা তো এই গানটা না শুনলে আজকে আফসোস করতাম। এদিকে অনেক অনেক মানে এতক্ষণ ধরে গান শুনছি, খুব ভালো লাগলো পুরোটা সময় জুড়ে। এদিকে রুমি আপু চলে এসেছেন, গানের পাখি আপনি দেরি করে এসেছেন, এই ফাঁকে আমাদের নাজি আপু গান শুনিয়ে দিল আনলাইক আদার ডেজ। এখন আপনি আমাদেরকে বলেন কেমন হয়েছে গানের, মানুষ গানের প্রশংসা করুক। আমার সৌভাগ্য হলো যে আমি জাস্ট ঝুঁকেছি গানটা শুনতে পারলাম, বুঝছো? যদি শুনতে না পেতাম আমার দুঃখ পেতাম, আমার আবার মন খারাপ হয়ে যেত। তো আমার মনটা ভালো হয়ে গেল গানটা শুনেই। আজকের দিনে তো মন খারাপ হওয়া যাবেই না, মানে আজকে মন খারাপ নিয়ে কথা হচ্ছে, মন খারাপ তাড়াবার জন্য। তো সেই বিষয়টা ঠিক রাখবো। আপুর কাছে এসে তাও জানতে চাই যে যদি কোনোদিন মনটা খারাপ হয়েই যায়, সেই সময়টা নিজেকে আবার ঠিক করেন কিভাবে? মন খারাপটা আমি না রাখতেই পারি না, জানো, আমার খুব কষ্ট হয়, একদমই আমি মন খারাপ করে থাকতে পারি না। তখন আমি যেই জিনিসগুলো আমার ভালো লাগে আমি সেগুলো করতে চেষ্টা করি। আর একটা কাজ করি, যে মানুষগুলিকে ভালো লাগে তাদের কাছে একটু শেয়ার করি এবং তার সঙ্গে কথা বললে আমার দেখি যে অনেক অনেক মানে তাদের কাছ থেকে সেগুলোর সমাধান পেয়ে যাই। এটা একটা করি আসলে। এটা খুব ভালো একটা উপায়ও বটে, এটা কিন্তু একেবারে কার্যকরী একটা উপায়। অনিন্দিতা দিদির কাছে একটু স্টুডিওতে ফেরত এসে জিজ্ঞেস করতে চাই যে দেখা যায় যে অনেক সময় আমরা কাজে ব্যস্ত থাকি এবং প্রোডাক্টিভিটি মানে মানুষের কর্মক্ষমতা, যখন আমরা কর্মক্ষম থাকি এবং প্রচুর কাজ করি, তো সেই সময়টা কি আপনার মনে হয় যে মন খারাপ গুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য সেটা খুব ভালো কাজ করে? হ্যাঁ, মন খারাপ হচ্ছে ব্যস্ততা মন খারাপকে অনেকটা দূরে রাখে, অনেকটা। ব্যস্ত থাকলে আর মন খারাপ থাকলে কিন্তু শরীরে একটা অবসাদ চলে আসে, কাজ করলে সে অবসাদটাও দূর হয়ে যায়, মনটা প্রফুল্ল হয়। আবার কাজেরও ক্রিয়েটিভ কাজগুলো যদি করা যায় সেটার জন্য কিন্তু মনটা আরও বেশি ভালো হয়। আমার মন খারাপ হলে বই পড়ার পাশাপাশি আমি ছাত্রীদের খাতাও দেখি, খাতা দেখতে গেলেও আমার মনটা কেন যেন ভালো হয়ে যায়, যে একজনের চিন্তা ভাবনার সাথে আমি পরিচিত হচ্ছি। কারণ অনেক সময় কারোর সাথে কথা বলার চেয়ে বই পড়া বা কোনো কিছু পড়া, সেখান থেকে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আপনি শিক্ষক হিসেবে যে ছাত্রীদের সাথে এতটা কানেক্টেড ফিল করেন এবং ওদের এই যে জীবনটা কি চলছে, ওর লেখা দ্বারাও কি বোঝাতে চাচ্ছে, এটা যে আপনি খুব বোঝার চেষ্টা করেন, সেটা আসলে বেশ সুন্দর একটা ব্যাপার। খুব বেশি রিলেটেড, এবং আমার কাছে প্রতিটা ছাত্রীকেই মনে একটা গল্প। আমি অনেক কথা বলি, ওরা ওদের পার্সোনাল কথাগুলো আমাকে বলে, আমি একটু খুব অনুভব করি, কেন একটা জীবন, আলাদা একটা জীবন, আলাদা একটা জগৎ, প্রতিটা মানুষ নিয়ে কিন্তু আলাদা আলাদা পৃথিবী, আমি এটা খুব অনুভব করি, প্রত্যেকটা মেয়েকে আমি অনুভব করি। আপনার স্টুডেন্টসরা লাকি, কিন্তু আমি সত্যি এটা খুব অনুভব করি। আমি এতক্ষণ চিন্তা করছিলাম, কারণ আপনার সাথে শেয়ার করতে পারছে, ওদের হালকা লাগছে, ওরা পারছে, হ্যাঁ, এবং সেটা আসলেই অনুভব করে ব্যাপারটা, তাই না? হ্যাঁ, আপনার স্টুডেন্টসরা অ্যাকচুয়ালি লাকি। হ্যাঁ, সত্যি আমি অনুভব করি, এবং আমার মাঝে মাঝে খুব ভালোও লাগে যে ওরাও আমাকে বোঝে। অনেক সময় মন খারাপটা ওদের সাথে কথা বললেও আমার ভালো হয়ে যায়। আর বাচ্চারা আসলে সবাই যেটা বলছিলেন, বাচ্চারা মন খারাপ দূর করার বড় একটা উপাদান। আমার ছোট মেয়ে তো মুখ দেখেই বলবে মা কি হয়েছে, কাছে এসে বসবে, মন খারাপটা ভালো কি করে হয়, অনেক সলিউশন দেয় সে। আমি তো ওর এই বয়সে আমি অবাক হয়ে যাই, তার 18 হয়নি, কিন্তু সে অনেকগুলো কথা বলে, যে কথাগুলো আমার চেয়ে মানে বেশি বোঝে সে, এরকম, এবং অনেক সুন্দর একটা বুদ্ধি দেবে, যে বুদ্ধিটা সত্যি সত্যি আমার মনটা ভালো হয়ে যায়। বাহ বাহ, চমৎকার। বাকিদের কাছেও শুনবো একটা বিরতি থেকে এসে। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর একেবারেই আমাদের শেষ বেলা চলে এসেছে। আমরা আড্ডা দিতে দিতে আমাদের আড্ডার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মন খারাপ নিয়ে বেশিক্ষণ থাকতে পারলাম না, মন আসলে ভালোই হয়ে যাচ্ছে। কিভাবে যেন মন খারাপ নিয়ে কথা বলতে বলতেই একটা কথাই বলছিলাম আপুর কাছে এসে, যে প্রোডাক্টিভিটি এটা আসলে অনেক বেশি ভালো রাখে। সেই বিষয়ে আগে তাজিন আপুর কাছে শুনি। তাজিন আপু, এই যে কাজের ভেতর থাকেন, তখন দেখা যায় যে মাঝে মাঝে ব্যস্ততায় মন খারাপেরও সুযোগ হয় না, বা এমন কখনো হয়েছে যে মন খারাপ হচ্ছে, বেশি কাজ করছে না, আরো ভালো লাগছে?
এটা আমার ক্ষেত্রে খুব বেশি হয়, কারণ আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের, মানে আমি খুব বাইরে যাওয়া বা খুব গেট টুগেদার্সে যাওয়া মানে হয়ে ওঠে না তা না, আমি নিজেই একটু অ্যালুফ থাকি। সো আমার মেইন কিন্তু রিক্রিয়েশন, আমার সময় কাটানো, আমার সব কিছুই হচ্ছে আমার কাজ। এবং আমি সবসময় এভাবে চিন্তা করি কম্পিটিশন নিজের সাথে। সো যেহেতু কম্পিটিশন নিজের সাথে, সো ওটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, আরও কীভাবে শাইন করা যায়, সো এই চিন্তা সবসময় আমাকে ইন্সপায়ার করে, মোটিভেট করে। যার জন্য মন খারাপ হলে দেখা যাচ্ছে আমি আরও রাত 3টা 4টা পর্যন্ত কাজ করতেই থাকি। আর ক্রিয়েটিভ লাইনটাতে আসলেও এখানেও কয়েকজন বললেন যখন দুঃখের থেকেই কিন্তু গান ব্যাপারটা, এবং উনি গান গাচ্ছেন কারণ ওনার দুঃখ থেকে উনি গান লিখছেন, হ্যাঁ, বা শুনছেন কেউ, লিখছেন কেউ। সো ক্রিয়েটিভ ব্যাপারগুলো কিন্তু এক একজন এক একভাবে করে, কিন্তু সেটার মাধ্যমে কিন্তু ওই মন খারাপ ব্যাপারটা অনেকটাই সাবসাইড। হ্যাঁ, এক একজনকে এক একটা জিনিস ড্রাইভ করে, কিন্তু দেখা যায় যে ওই মন খারাপ থেকে আসলে মাঝে মাঝে এটাকে ভালো দিকেও আনা সম্ভব। এবং আমি যেহেতু ডাক্তার আপুর সাথে আছেন, তার কাছে এই বিষয়টা একটু মানে সচেতনতার জন্য শুনে নেই, তাকে পেয়েছি যেহেতু। এই যে মন খারাপ থাকার যে একটা লম্বা প্র্যাকটিস, এখান থেকে আসলে স্বাস্থ্যের উপর প্রভাব কিরকম পড়ে, বা মন খারাপ থেকে আপনি দেখেছেন যে শুধুমাত্র মন খারাপ থাকতে থাকতেও মানুষ আসলে কোন দিকে চলে যেতে পারে, এটা একটু শুনি আপনার কাছে। হ্যাঁ, মানে আমরা কিন্তু ছোটবেলা থেকে একটা কথা জানি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মন ভালো থাকে না, ছোটবেলার রচনা। একদম সত্যি কথা। কারো যদি মন খারাপ থাকে অটোমেটিক্যালি তার স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। কারো যদি স্বাস্থ্য খারাপ থাকে আলটিমেটলি তার মানসিক প্রভাব পড়ে, মন খারাপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মন ভালো রাখতে হলে তার পারিপার্শ্বিক পরিবেশটা ভালো রাখতে হবে, তাকে ইভেন স্বাস্থ্য ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে, আনন্দে থাকতে হবে, তাহলে কিন্তু তার মন ভালোটা একটু কমিয়ে আনা যায়। এবং মন ভালোটা কমালে আলটিমেটলি তার স্বাস্থ্যটাও ভালো থাকে। আর কাজের কথা যেটা বললেন, আসলে কাজের ভিতরে থাকলে সত্যি কথা যে আমরা বিশেষ করে আমরা যারা ওয়ার্কিং লেডি, দেখা যায় যে ঘরে কাজ বাইরে কাজ করতে করতে অনেক সময় মন খারাপটাকে পাত্তা দেওয়ার সময়ই থাকে না, দেখা যায় যে একটার পর আরেকটা কাজের মধ্যে জড়িয়ে যায়। তো এটাও একটা ভালো মেডিসিন, নিজেকে ব্যস্ত রাখা, সেটা প্রোডাক্টিভ কাজে হোক বা রিক্রিয়েশনাল কাজে হোক অথবা কোনো ক্রিয়েটিভ কাজে হোক, মন খারাপ অনেকখানি চলে যায়। বাহ, চমৎকার। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা আছেন, অনেকজনের সাথে কথা হয়নি, সবার সাথে তাই ছোট্ট ছোট্ট করে একটু একটু করে কথা বলবো। নেলি আপু, নাহিদা নেলি আপু, আজকে এই যে মন খারাপের বিষয় নিয়ে আমরা কথা বলছি, তা আমি জানতে চাই যে কোন কাজটায় আপনার মন ভালো হয়? শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে মন খারাপ তো সবার সব হয়, মন খারাপ কিন্তু সব মানুষই মন খারাপ হয়, সবসময় ভালো থাকবে এমন কোনো কথা নেই। যেমন আমার মন খারাপ হয় যখন দেখা যায় খুব কাছের মানুষগুলো একটু মন কষ্ট দেয়, বা কর্মক্ষেত্রে কারো কাছ থেকে একটু কষ্ট পেলাম, তখন হয়তো মনটা খুব খারাপ হয়। বা বাচ্চাদের ব্যাপারে তাদের অসুখ বা তাদের কোনো কারণে যদি মনটা খারাপ হয়, তখন আসলে খুব মনটা খারাপ হয়ে যায়। সবচেয়ে বেশি খারাপ হয় বাচ্চাদের ব্যাপারে, যদি ওদের ব্যাপারে ওদের কোনো কারণে মন খারাপ যখন হয়, তখন আসলে মনটা ভালো রাখা যায় না। আহা, তাহলে ঠিকই বলেছেন। মরিয়ম আপুরও কি এমনই হয়, সেটা একটু শুনি। মরিয়ম আপু, আপনার আসলে কেমন লাগে এই বিষয়টা? শুভ সন্ধ্যা। হ্যাঁ, মন খারাপ তো আসলে খুবই মানে কষ্টের ব্যাপার, সবারই কিছু না কিছু মন খারাপ হয়, যেহেতু মানুষ আমরা, মন ভালো হবে খারাপ হবে। একটা মজার কথা বলি, আজকে যে বিষয়টি, এটা হলো মন খারাপের দিনগুলি। আমি প্রথম যেদিন নেক্সাস টিভিতে আসি সেদিন এই বিষয়টা ছিল, মন খারাপের দিনগুলি, বুঝছো না? আজকে বিষয়টা আবার ঘুরে ঘুরে এসছে। আমি সেদিন মন খারাপ করি না, স্টুডিওতে নিয়ে মজার মজার কথা বলে কবিতা পড়ে সময়টা কাটিয়েছিলাম। অনেক ধন্যবাদ জাকি আপা এবং তোমাদের সবার। নেক্সাস টিভির সাথে আমার সেদিন প্রথম পরিচয়, ভালো লাগার মুহূর্ত, ভালোবাসার সেদিনগুলোর কথা মনে পড়ছে। অনেক ধন্যবাদ। তো এটা সুখের কবিতা পড়ি, ছোট্ট করে শুনি তাহলে। সুখ এবং আমি। হৃদয়ে আমার বাস্তবতায় প্রতিদিন প্রতিক্ষণে কতগুলো সুখ ছিল। আমি দেখি এখনো কতগুলো সুখ আমার চোখে, কত প্রাঞ্জল, কত সজীব। আসলে তোমার জন্য আমার মনটা যখন তখন খুব বেশি কাঁদে। স্মৃতির বারান্দায় কতগুলো সুখ এবং এখানকার আমি। ছোট্ট করে বললাম। নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ আজকে এই দিনটি পাওয়ার জন্য। অনেক অনেক সুন্দর লাগলো আপু, অনেক ধন্যবাদ। আমরা হলো এখন আসবো নার্গিস আপুর কাছে। নার্গিস আপু, আপনার কাছে এসে একটু শুনি যে মন খারাপ থাকলে কি করেন?
আসসালামু আলাইকুম। মন খারাপ রাখতে পারি না, একটু মন খারাপ হলে একটু পরে ভুলে যাওয়ার চেষ্টা করি, কারণ মন খারাপ দেখে কি হবে, কারণ মন খারাপ শরীর স্বাস্থ্য সব মনোবল সবকিছুকে ধ্বংস করে ফেলে। একদম আমি মানে এঙ্গেজ থাকি যে কোনো কাজে, যে কোনো ভাবে, যে কোনো উপায়ে আমি একটার ভিতরে যেতেই থাকতে চাই। আল্লাহ যতক্ষণ আমাকে ভালো রাখছে, মনকে পাত্তেই দিই না, কি হবে মন খারাপ করে। একদম এরকমই চাই আমরা, ঠিক বলেছেন। আমরা এখন খুকু আপুর কাছে আসবো। খুকু আপু, আপনার মন খারাপ হলে সবার আগে কে বুঝে যায় আর সবার আগে কে আপনার মন ভালো করার জন্য ব্যস্ত হয়ে যায়? আসসালামু আলাইকুম আপু। মন খারাপ হলে কেউ বোঝে না, কারণ বুঝতে দিই না। দেখা গেছে রাতে মন খারাপ, সকালে হাসি মুখে অফিসে চলে যাই, কেউ বুঝতে পারে না। কিন্তু মন ভালো করার চেষ্টাটা নিজেরটা নিজেই করি, কারণ আমি কখনোই বুঝতে দিই না কাউকে যে আমার মন খারাপ হয়েছে। আমি প্রচন্ড মন খারাপ হলে আমি নিজেকে খুব এনজয় করি, গান শুনি খুব জোরে সাউন্ড দিয়ে, তারপরে গল্প বই করি, নিজের মতো নিজে বিনোদন করি, ছবি দেখি। আমি কাউকে বুঝতে দিই না যে আমার কিছুক্ষণ আগে খুব মন খারাপ ছিল, এটা আমি কাউকে বুঝতে দিই না। বিশেষ করে কর্মক্ষেত্রে যেহেতু যাই, সেখানেও অনেক সময় মন খারাপ হয় মানুষের আচরণের কারণে। কিছুক্ষণ তো চুপচাপ থাকি, তারপর আবার সেই মানে আগের মতো হয়ে যায়, ইচ্ছা করি, কারণ এদের সাথে তো আবার প্রতিদিনই আমাকে অফিসে কাজ করতে হবে। একদমই তাই, এটা আসলে মানে জীবনের আসল সত্য। শামিমা আপুর কাছে আসি। শামিমা আপু, আপনি আমাদেরকে একটু বলেন যে দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে খুব কর্মক্ষম একটা দিন, সেদিন অনেক কাজ আছে, কিন্তু সেদিন আপনার ভীষণ মন খারাপ, আপনি সেদিন কি করবেন? সেদিন কি তাও কাজ করতে থাকবেন নাকি একটু ছুটি নিয়ে নেবেন? শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ আপা, খুব সুন্দর টপিক এবং কোশ্চেনটা আরো সুন্দর যে সারাদিনের অনেক কাজ কিন্তু আমার মন খারাপ, এখন কি আমি কাজগুলো করবো নাকি ছুটি নেবো? অনেক সুন্দর। আসলে আমি সবসময় মনে করি যে আমাদের যে দেহটা, অবয়বটা, এটা চলে ভিতরে আরেকটা মানুষ দেয়, এবং ওই মানুষটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে, ওই ভিতরের সত্তাটার, ওই সত্তাটারই কিন্তু মন খারাপ হয়, সুখ অনুভব হয়, ভালোবাসা অনুভব হয়, কান্না অনুভূতি হয়। তো এই ধরনের যখন সিচুয়েশন হবে, যখন কাজ থাকবে অফিসের, তখন আসলে যেটা করতে হবে যে ওই ভিতরের আত্মাটার সাথে একটু কাউন্সিলিং করতে হবে যে তুমি এখন শান্ত হও, আমার অনেক কাজ আছে। আমি যেটা করি বেসিক্যালি, আমি একটু সাজগোজ করি যখন আমার মন খারাপ হয়ে যায়, একটু সেজে গুজে নেই। তা যদি অফিসে সারাদিন কাজ থাকে, সেদিন একটু বেশি করে সাজবো আর কাজগুলো করে নেব, মন খারাপকে পাত্তাই দেব না। থ্যাংক ইউ। চমৎকার। আমরা মমি আপুর কাছে আসি, রীতা দিদির কাছে আসবো। মমি আপু, আপনি আমাকে বলেন যে মন ভালো করার ভালো উপায় আপনার জন্য কোনটা? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আপু, মানুষের মন তো খারাপ হবেই, মানুষ মাত্রই মন খারাপ হবে। আর মন খারাপকে আমি কোনো সময় পাত্তা দেই না। আগে ছোট ছোট বিষয়গুলো নিয়ে মন টন খারাপ হতো, এখন মনে করি মন টন খারাপ টারাপ করে আসলে লাভ নেই, দুনিয়াটা অনেক কঠিন। সবসময় মন ভালো রাখার চেষ্টা করি, নিজের পছন্দের কাজগুলো করি, তারপর বিকালে লেডিস ক্লাবের আড্ডা দেই, ভালো না লাগলে ঘুরে বেড়াই। এই তো এইভাবেই চলছে জীবন, এভাবেই চলতে হবে আসলে। দ্য শো মাস্ট গো অন, জীবন আসলে চলমান থাকতে হবে। রীতা পোদ্দার দিদির কাছে এসে জানতে চাই একই বিষয়, আজকের বিষয়। সবাই মন খারাপ নিয়ে নানান কথা বলেন, আপনি 2 লাইন বলুন। মন খারাপ হলে আমার বেশি ভালো লাগে হাতের কাজ করতে, আর ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে আড্ডা। হ্যাঁ, মন খারাপ হলে মানে ক্ষুধাটা বেশি পাই, মনে একটু খাই। আর বেশি পাত্তা দেই না মন খারাপ হলে, কারণ হচ্ছে গিয়ে মন খারাপ হলে দেখা যায় শরীরের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হয় এবং বাচ্চাদের সাথে একটা রাফ বিহেভ চলে আসে, যেটা আসলে যেটা মোটেও করা উচিত না। অনেক কষ্ট কন্ট্রোল করে নেই, আর এই তো অল্পের মধ্যে এইটাই। আর হাজবেন্ড অনেকে খুব আদর করে খাওয়ায়, জোরে জোরে ডেকে খাও, এটা বেশি ভালো লাগে। বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ জুমের সবাইকে। এখন আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, শেষ কয়েক সেকেন্ড, এবং আপনাদের 3 জনের কাছ থেকে আমি আজকে মন ভালো করার বিষয়ে অনেক কিছু শিখলাম, মন খারাপটাকেও যে উপভোগ করতে হয় সেটাও শিখলাম। 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য, আমাদেরকে শেখানোর জন্য, সময় দেওয়ার জন্য। বিদায় বেলায় তাজিন আপুর কাছে শুনি। সবাইকে একটাই বলার আছে আমার, যে মন খারাপ হবে, মনটা ঠিকও করে নিতে হবে, কারণ এই শরীরটা আপনার, মনটাও আপনার, কন্ট্রোল আপনাকে নিতে হবে। আমরা নাসরিন আপুর কাছে শুনি। বিদায়। হ্যাঁ, আমারও সেটাই, যে আমরা মন খারাপ হবে, মানুষ মাত্রই মন খারাপ হবে, যেহেতু আমাদের মন আছে, কিন্তু আমরা এমন পরিমাণ মন খারাপ হতে দিব না যেটা আমার প্রাত্যহিক কাজকর্মকে ব্যাঘাত ঘটাবে। আপনাকে ধন্যবাদ। নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ। দিদির কাছে শুনি, অনিন্দিতা দিদি। মন খারাপ থাকবে,
কিন্তু এটাকে ধরে রাখা যাবে না, এবং মন খারাপ থাকার সময়ে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। মনটাকে শান্ত করে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকেও ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ এরকম একটা অন্যরকম একটা টপিকে আলোচনা করার জন্য। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের বন্ধুরা আমাদেরকে দেখলে না, মন ভালো এবং মন খারাপ দুটোই জীবনের অংশ। সবসময় জীবন কিন্তু একই তালে যায় না। মন খারাপ যাতে মন খারাপের পর্যায়ে থাকে, বিষণ্ণতার দিকে না চলে যায়, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের প্রতিটা সময় ভীষণ সুন্দর কাটুক, আপনাদের জীবন খুব সুন্দর হোক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।